আসেন, আজকে আমাদের ক্লাসটা মূলত হচ্ছে যে টুইটার নিয়ে। টুইটার আমরা যদিও এটা টুইটার বলতেছি, কিন্তু বর্তমানে এটা আর টুইটার নামে বলে না। এটা বর্তমানে এক্স বলতেছে বা টুইটার এক্স বলা হয়। এটা ইলন মাস্ক কিনে নেওয়ার পরে, ইলন মাস্কের সবার নাম তো সবাই জানেন। এই ইলন মাস্ক কিনে নেওয়ার পরে এই প্রতিষ্ঠানের নাম উনি রূপান্তর করছে যে এক্সে। আর এটা বর্তমানে ফেসবুক সরি ফেসবুক অ্যাডের মতো টিকটক অ্যাডস এর মতো আপনার টুইটারেও আপনি অ্যাড দিতে পারেন, কিন্তু এদিকে কিছু রিকোয়ারমেন্টস আছে। ওইদিকে যেহেতু মানুষ আছে, ওইদিকে আপনি অ্যাড দিতে পারেন, কিন্তু ওইটাতে ফেসবুকে যেমন আজকে আপনি একটা প্রোফাইল খুললেন, প্রোফাইল খোলার পরে আপনি আজকে গিয়ে একটা বিজনেস ম্যানেজার করে একটা অ্যাডস ম্যানেজার করে আজকে অ্যাড চালাই দিতে পারলেন। ওইটাতে এরকম কোনো সিস্টেম নাই। ওইদিকে যদি আপনি এরকম কাজ করতেও যান, আপনার অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে। ওই রিকোয়ারমেন্টসগুলো আমরা আস্তে আস্তে জানবো, বুঝবো, বোঝার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদের এই প্রোফাইলটা কিভাবে খুলতে হয় ওই বিষয়টা সম্পর্কে জানতে হবে। তো চলেন আমরা দেখি টুইটার বা এক্স কিভাবে করতে হয়। টুইটার লগ ইন। টুইটার কেন করা হয়েছিল, এটা এটা নিয়ে কোনো ধারণা আছে কিনা? ফাউন্ডিং স্ট্রি সম্পর্কে ধারণা আছে কিনা? নাই। দেখেন, আমি যখন এক্স ডট কমে গেলাম, বা টুইটার ডট কম আগে ছিল, এখন হচ্ছে এক্স ডট কম। এক্স ডট কমে যখন গেলাম তখন আমার জাস্ট তার একটা ইন্টারফেসে নিয়ে আসছে যে সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ অ্যাপেল। আর আপনার যদি আইডি পাসওয়ার্ড থাকে আগে থেকে, সেক্ষেত্রে তো আপনারা জানেনই আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবেন। এখন ধরেন আমার আইডি পাসওয়ার্ড নাই, তখন আমি কি করব? কন্টিনিউ উইথ গুগল এই জায়গা থেকেও করতে পারি, কন্টিনিউ এদিক থেকেও করতে পারি। সাইন ইন অ্যাজ এ গুগল অ্যাকাউন্ট এটা দিলাম, এটা ক্লিক করলাম, কনফার্ম করলাম। এবার আমার বলতেছে মান্থ। মান্থ কি? ধরেন দিলাম একটা। ধরেন মানে আপনাদের যে সাল আছে ওই সাল অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আপনাদের আইডি কার্ডে যেই নামটা আছে, সরি যে সালটা আছে, নাম সাল সবই। এবার আপনারা বলতেছে প্রোফাইল পিকচার দিতে। প্রোফাইল পিকচার আপনি এদিক থেকেও দিতে পারেন, স্কিপ ফর নাও করে আপনি ভিতরে গিয়ে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আপনি বলছে ইউজার নেম। এদিকে ইউজার নেমের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলোতে আপনি আনলিমিটেড ক্যারেক্টার লিখতে পারেন, কিন্তু এই জায়গাতে ওই সিস্টেম নাই। এদিকে আপনার 15 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। ক্যারেক্টার বুঝেন? প্রতিটা অ্যালফাবেট একটা ক্যারেক্টার, ঠিক আছে? তো এই ক্যারেক্টার 15 ক্যারেক্টারের ভিতরে আপনার নাম লিখতে হবে। এখন নামটা কি হইতে পারে? ধরেন আমার তো অলরেডি একটা নাম আছেই, আমার তো একটা প্রোফাইল আছেই, কারণ আমি চাইতেছি না আর কোনো প্রোফাইল করতে, তারপরে তো নাম নিয়ে নিছে। তারপরে চলেন দেখি। আমার নাম মনে হয় পুরোটাই 15 ক্যারেক্টারই, বেশি। দেখেন 15 ক্যারেক্টার পর্যন্ত নিচে অ্যাট দ্য রেট এতটুকু লিখলেই আমার ইউজার নেমটা হয়ে যেতেছে। বুঝতে পারছেন? এখন নিচের দিকে দেখেন আপনাদের কিছু বলতেছে, সাজেস্ট করতেছে। তো আপনি যদি সাজেস্টগুলো নিতে চান, আপনি সাজেস্টগুলো নিয়ে নেন। ধরেন আমি এটা নিলাম, মার্কেটার 3R। এটা নিয়ে জাস্ট নেক্সট করলাম। যদিও আমি ইউজার নেমে নাম্বার দেওয়ার পক্ষে না, তারপর দিলাম, কিন্তু চেষ্টা করেন নিজের যে নামটা আছে ওই নামটারই সুন্দর করে ইউজার নেমে ইউজ করার। এরপরে কি বলতেছে, নোটিফিকেশন আপনি চান কিনা। আমি এটা সবসময়ই স্কিপ করি যে কোনো জায়গাতে। নোটিফিকেশন জিনিসটা খুবই বিরক্তকর একটা জিনিস। এবার আপনারা বলতেছে যে আপনি যে এই প্রোফাইলটা খুলতেছেন, আপনি এই প্রোফাইলটাতে কি কি ধরনের ইনফরমেশন চান। এখন আপনি মনে করেন আপনি গান পছন্দ করতে পারেন, আপনি এন্টারটেইনমেন্ট পছন্দ করতে পারেন, আপনি স্পোর্টস পছন্দ করতে পারেন, ফ্যাশন বিউটি করতে পারেন, আর্ট অ্যান্ড কালচার করতে পারেন, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স করতে পারেন, আউটডোর অ্যানিমেশন কমিক্স করতেই পারেন, সায়েন্স করতে পারেন। এগুলো হচ্ছে আপনি জাস্ট এদিক থেকে টিক করে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে আপনার এদিকে দেখা যাচ্ছে যে আপনি যে এগুলো করলেন, স্পোর্টস এর ভিতরে কোন কোন জিনিস পছন্দ করেন, মানে আপনার একদম ডিটেইল টার্গেটিং তারা বুঝে নিতেছে এদিক থেকে। বুঝতে পারছেন আপনার ইন্টারেস্টটা কি আছে, তারা এদিকে বোঝার চেষ্টা করতে। ধরেন আমি ক্রিকেট পছন্দ করি, এরপরে ধরেন আমি অ্যানিমে পছন্দ করি, মুভিজ পছন্দ করি, এরকম করে করে আপনি যে জিনিসগুলো পছন্দ করেন ওই জিনিসগুলো আপনি এদিকে দিয়ে দিবেন। এটা বুঝতে পারছেন? ক্লিয়ার কি না? এদিকে আসলে তারা কি করতেছে, তারা কি আমার আমার ইনফরমেশন নিতেছে, নাকি ওরা আসলে আমার ইনফরমেশন নিয়ে তাদের কাজে লাগাবে, এই ধান্দায় তারা এই জিনিসটা নিতেছে। কাজে লাগাবে তারা এদিক থেকে আমার ইন্টারেস্টটা জানে নিতেছে, বিহেভিয়ারটা জানে নিতেছে। বুঝতে পারছেন বিষয়টা? ফেসবুক কিন্তু আপনার এরকম কোনো গেটওয়ের ভিতর দিয়ে নেয় না, কিন্তু ফেসবুক আপনার ট্র্যাক করে কোন জায়গা থেকে। ফেসবুকে ট্র্যাক করার কোনো জায়গার অভাব নাই, সেই ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে আপনার ট্র্যাক করতে পারে। এগুলো আপনি নিজের মতো করে আপনি দিয়ে যান, কোনো সমস্যা নাই। এই দিক থেকে হচ্ছে
আপনি যদি প্রতিটা স্টেপ শেষ করে দেন তাহলে ওর জন্য ভালো, আর যদি না করে দেন তাহলে পরবর্তীতে আপনারা একটু রিসার্চ করে দেখতে হবে আর কি। আর এখন আমি যেমন দিতেছি এটি আমার কোনো ইন্টারেস্ট নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য দিতেছি। এবার আসেন, এত কিছু করার টাইম নেই, নেক্সট ডে। এখন আমারও বলেছে কিছু মানুষকে ফলো করতে, ঠিক আছে? ধরেন আমি একটা ফলো করলাম, একটা ফলো করে আমি জাস্ট রিকোয়ারমেন্টস আছে দিয়ে নেক্সট করলাম। এবার আমারে রিডাইরেক্ট করতেছে কোথায়? তাদের অরিজিনাল ওয়েবসাইটে। তাদের মেইন যে ওয়েবসাইট আছে ওইটাতে আমি রিডাইরেক্ট হয়ে গেলাম। এবার আমার বলতেছে নাও ইউ আর প্রাইভেট, ওকে দিলাম। এবার আসেন এই জায়গাতে, এই জায়গায় আমি ক্লিক করলেও আমি প্রোফাইলে যাব, বা এদিক থেকে এই যে এই প্রোফাইল আইকন আছে, অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে ক্লিক করলেও আমি ওই প্রোফাইলে যেতেছি, ঠিক আছে? তো এক্সিস্টিং অ্যাকাউন্ট লগ আউট করতে পারেন এদিক থেকে। এখন ধরেন আপনি প্রোফাইলে যাবেন, এই প্রোফাইলে ক্লিক করেন, এই যে আবার প্রোফাইল আসছে, ঠিক আছে? এখন এই প্রোফাইলটা আমরা সেট আপ করবো। প্রোফাইল সেট আপ করবো কিভাবে, এই জিনিস সম্পর্কে আপনারা ভালো করে জানেন। তারপরেও আমরা এই জিনিসটা আরেকটু ভালো করে জানার চেষ্টা করব। যদি কোনো কিছু ডাউট থাকে সেক্ষেত্রে আপনারা জেনে নেবেন। এদিক থেকে আমরা সেট আপে ক্লিক করলাম, এদিকে আমার বলেছে একটা প্রোফাইল পিকচার দিতে। আপনি প্রোফাইল পিকচার দিয়ে দেন। ধরেন আমরা একটা প্রোফাইল পিকচার নিয়ে আসি। মাই গড, ধরেন এটা নিয়ে দিলাম, একটা নিলেই হইলো। বাহ, যে কোনো ওয়েবসাইটে আপনার প্রোফাইল পিকচার বা যে কোনো ছবি আপলোড করার সিস্টেম হচ্ছে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আপনার যে লোকেশন আছে ওই লোকেশনটা অন হবে। আপনি যাবেন যে লোকেশনে আছে ওই লোকেশনে যাবেন, গিয়ে জাস্ট ছবিটারে পিক করে নেবেন। এটা তো জানেন নাকি? অ্যাপ্লাই করে দিলাম। আপনি চাইলে এটারে বাদ দিয়ে দিতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন। আমরা নেক্সট দিলাম, প্রোফাইলে চলে আসলো। কভার ফটো দিতে পারেন, কভার ফটো একটা ডিজাইন করে দিয়ে দিবেন। টুইটারের যে সাইজটা আছে এদিক থেকে সাইজটা জেনে নেবেন। 1500 বাই 500 পিক্সেল। ভিডিও বুঝতে পারছেন? এই সাইজ দিয়ে ক্যানভা থেকে ডিজাইন করে একটা জাস্ট ডিজাইনটা বসাই দিবেন। যদি আমরা এদিক থেকে ক্যানভা থেকে আমরা ডিজাইন আনিও, যদি আপনাদেরকে প্রোফাইলটা সেট আপ করেই দেখাই, ধরেন সাইন আপ, কন্টিনিউ উইথ গুগল, আচ্ছা এটা লোড নিতে থাকুক, আমরা অন্য কাজ করি। এ ধরেন স্কিপ ফর নাও দিলাম, কভার ফটো আমরা পরে দিছি। এবার বলেছে বায়ো দিতে। এখন বায়োটা আপনি কি দিবেন? বায়ো আপনি এমন করতে পারেন যে আপনি লিঙ্কডইনে যে বায়োটা দিয়ে আসছেন ওই বায়োটা এদিকে দিয়ে দিতে পারেন, বা সব জায়গাতে সেম বায়ো রাখতে পারেন। আর এখন যদি মনে করেন যে আমি টুইটারটা অন্য কোনো কাজে ইউজ করব, এরকম হইতে পারে আপনার টুইটার থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, ঠিক আছে? তো আপনি যদি ওইরকম করে নেন যে আমার টুইটারের যে ক্লায়েন্টটা আছে ওইটা লিঙ্কডইনের ক্লায়েন্টের মতো না, তার বিহেভিয়ারটা একটু আলাদা, তখন ওই বিহেভিয়ারের উপরেই আপনি নিজের বায়োটা লেখেন। আর যদি মনে করেন যে না আমার সব প্রোফাইল একরকম বায়ো থাকবে, সেক্ষেত্রে ফেসবুকে যেটা দিচ্ছেন ওইটাই আপনি ইয়েতে দেন, লিঙ্কডইনে দেন, ওইটাই আপনি আবার টিকটকে দেন, ওইটাই আপনি আবার টুইটারে দেন, কোনো সমস্যা নেই। এটা বুঝতে পারছেন? তো ওইদিকে আপনি যেটা আছে ওইটাই আপনি দিতে পারেন। ধরেন এদিক থেকে যদি আমি আমার প্রোফাইলে যাই, আমি আমার বায়োটা নিয়ে আসতেছি আর কি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য।
ধরেন এদিক থেকে জাস্ট আমি এই জিনিসটা কপি করে নিলাম, কপি করে এই জায়গায় আমি কাজ করতেছি, এই জায়গায় নিয়ে আসলাম, জাস্ট পেস্ট করে দিলাম, শেষ। এবার দেখেন এদিকে ক্যারেক্টার আমার কত আছে, 160 ক্যারেক্টার। 160 ক্যারেক্টারের ভিতরে আমি 101 ক্যারেক্টার লিখছি। কি হলো, 160 ক্যারেক্টারের ভিতরে 101 ক্যারেক্টার লিখছি। এখন আপনি যদি চান যে আর আপনি আরো 59 ক্যারেক্টার লিখবেন, আপনি লিখতে পারেন, ওইটা নিয়ে আমাদের কোনো কিছু নাই। আপনার যদি লেখার থাকে আপনি ওই জিনিসটা লেখেন। আমরা নেক্সট দিলাম। বলছে লোকেশন, লোকেশন আমি কই থাকি, কারণ কুমিল্লা থাকলে কুমিল্লা দিবেন, ঢাকা থাকলে ঢাকা দিবেন, যেদিকে ইচ্ছে এদিকে দেন। আপনি এদিকে চাইলে ব্রড আপনি লোকেশনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন বললাম যে কোন একটা রোডের নাম, রোডে নামার পরে জায়গার নাম, জায়গা নামার পরে জেলার নাম, জেলা নামার পরে দেশ, এরকম করে আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। যত সুন্দর করে দিতে পারেন অতটাই। ক্লিক টু সেভ আপডেটস, সেভ করলাম। প্রোফাইল বেসিক যে ইনফরমেশন গুলো আছে, ওই বেসিক ইনফরমেশন গুলো আপনার শেষ। এটা বুঝতে পারছেন? এবার যদি আমরা এই যে পার্ট গুলো আছে, এই পার্ট গুলো যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন, এটা হচ্ছে আমার হোম পার্ট। হোম তো সবাই বুঝেন, মানে ফেসবুকের যে ফিডটা আছে ওইটার আমরা এদিকে বলতে হোম, বা যে কোনো জায়গাতে আমরা হোম বলি, ওয়েবসাইটেও আমরা এটা হোম পেজই বলি, ঠিক আছে। এরপরে সার্চ, আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান সার্চ করতে পারেন। এই যে টুইটারটা দেখতেছেন, এই টুইটারটা হচ্ছে আপনার হ্যাশট্যাগের জন্য সবচেয়ে মানে আহ, ভালো একটা জায়গা যদি আপনি বলতে চান, মানে এদিকে হ্যাশট্যাগ অনেক ভালো কাজ করে। আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে কিছু লেখা দেন, ওই জিনিসটা যদি আপনি জানেন যে ভাইরাল করে দিবেন, এটা সম্ভব। দেখবেন বিশ্বে বড় বড় যদি কোনো নির্বাচন হয়, মানে যত ধরনের মানে বড় বড় নির্বাচন হয়, ওই সব কিছুই একটা টুইটার নির্ভর হয়, যে টুইটারে টুইট করতেছে। টুইটারে যখন আমরা একটা পোস্ট করি ওইটা আমরা বলি টুইট, আর ওই টুইটটা যখন আমরা শেয়ার করি তখন এটা বলি রিটুইট। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনি যদি, আমি ধরেন কোনো কিছু পোস্ট করছি টুইটারে, ওই জিনিসটা আপনি শেয়ার করছেন, ওই জিনিসটা আমরা কি বলবো, রিটুইট, ঠিক আছে। আর আমি যদি কোনো কিছু পোস্ট করতেছি বা আপনি কোনো কিছু পোস্ট করতেছেন, ওইটা আমরা বলি টুইট। বিষয়টা ক্লিয়ার? এগুলো হচ্ছে এই এই যে সোশ্যাল মিডিয়াটা আছে, এই সোশ্যাল মিডিয়াটার জার্গন। এরপর হচ্ছে আপনার নোটিফিকেশন গুলো এদিকে পাবেন। এদিকে হচ্ছে আপনি ইনবক্সটা আছে, আপনার মেসেজ টেসেজ করতে চাইলে, আপনার যদি কেউ এদিকে থাকে যার সাথে আপনি মেসেজ করতে পারেন, মেসেঞ্জারে করতে পারেন না, এই জায়গায় এসে মেসেজ করতে পারেন। এটা খুবই সিক্রেট জায়গা, কেউ আসবো না এদিকে। এরপরে হচ্ছে গ্রক যে জায়গাটা আছে, এটা হচ্ছে আপনার বিভিন্ন ইনফরমেশন থাকে এই জায়গাটার ভিতরে, আপনি এদিকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ এটা ইলন মাস্ক নেওয়ার পরে এটা মূলত পুরোপুরি একটা মানে প্রফিটেবল ওয়েবসাইট হয়ে গেছে। প্রতিটা ওয়েবসাইটই প্রফিটেবল ওয়েবসাইট, কিন্তু এটা আরো প্রফিটেবল হয়ে গেছে। এখন আপনি যদি আমার প্রোফাইলে যান, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে ভেরিফিকেশন করতে বলতেছে, যে আপনি যদি চান যে ভেরিফাই করতে যাবেন, আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন। এসএমএস ফেসবুকে যেমন আপনি ভেরিফাই করতে পারেন, এদিকে আপনি ভেরিফাই করতে পারেন। আগে কি করতো, আগে যারা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফলোয়ার আছে, সার্টেন অ্যামাউন্ট অফ রিচ আছে, ইমপ্রেশন আছে, ভিউ আছে, তাদেরকে তারা ভেরিফাইড সাইনটা দিত বা পেজটা দিত। কিন্তু বর্তমানে হচ্ছে যে আপনি যদি মাসে 12,000 দেন, তাহলে ফেসবুকে আপনি ব্লু টিক যেটা ওইটা নিয়ে নিতে পারেন। এসএমএস এই জায়গাতেও সেম। এবার আসেন এই জায়গাটার ভিতরে কমিউনিকেশন। কমিউনিকেশন যে পার্টটা আছে, এদিকে হচ্ছে যে আপনি নিজের ভিতরে আপনার যদি কোনো কমিউনিটি থাকে, সেই কমিউনিটির ভিতরে আপনি নিজের কথাবার্তা বলতে পারেন, বা আপনি যে কিছুক্ষণ আগে কিছু ইন্টারেস্ট দিয়ে আসছেন, যে আপনি এই জিনিসগুলো পছন্দ করেন, ওই জিনিস অনুযায়ী আপনার এদিকে কিছু ইনফরমেশন আছে, ওইগুলো আপনি চাইলে ওই কমিউনিটির সাথে অ্যাড হইতে পারেন। মানে মূল কথা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সবসময় চায় যে আপনি ওই সোশ্যাল মিডিয়াতে থাকুন। এই যে আমি কিছুক্ষণ আগে নোটিফিকেশনটা অফ করে আসছি, যে নোটিফিকেশনটা টার্ন অফ করে দিয়েছি। কেন করে দিছি? আমি নোটিফিকেশন টার্ন অফ করছি এই কারণে, কারণ সোশ্যাল মিডিয়ার একটা সাইকোলজিক্যাল থট আছে, বা কোম্পানিগুলো এমন একটা সাইকোলজি অ্যাপ্লাই করে যে আপনার কিছুক্ষণ পর পর একটা নোটিফিকেশন পাঠায়। ওই নোটিফিকেশন দেখলে আপনি দেখবেন অটোমেটিকই, আপনি যদি নাও চান, আপনি অনেক ব্যস্ত আছেন, কিন্তু তারপর আপনি ওই নোটিফিকেশন ক্লিক করবেন, ক্লিক করে ওই প্রোফাইলে যখন ঢুকবেন বা ওই ফিডটাতে যখন যাবেন, আপনি দেখবেন যে গেছেন 1-1.5 সেকেন্ডের জন্য, কিন্তু আপনি ওই জায়গাতে 10-12 মিনিট আপনি সময় নষ্ট করে দিয়েছেন, বা 10-12 মিনিট কমই বলছে, আপনি 1-1.5 ঘন্টা সময় নষ্ট করে দিয়েছেন। তো ওই জায়গা থেকে তারা, আমরা কি করি, বা আমি পার্সোনালি এই নোটিফিকেশন যত কিছু আছে সব নোটিফিকেশন বন্ধ করে রাখি। জাস্ট মেসেঞ্জারের নোটিফিকেশন অন থাকে, মেসেঞ্জারের নোটিফিকেশন আসে, বাকি যত নোটিফিকেশন আছে ওইগুলো অফ করা থাকে। এবার যদি মোর সেটিংসে যাই, মোর অপশনে যাই, এদিকে দেখেন মোর অপশনে আমাদের অনেকগুলো লিস্ট আছে। আপনি চাইলে টুইটারের প্রিমিয়াম যে ভার্সনটা আছে, মানে যেটা বলতেছি যে বেস টেস্ট নেওয়া, ভেরিফাই করা, ওইটা নিলে আপনি বিভিন্ন ধরনের মানে তাদের সিকিউরিটি পারপাস অনেক কিছু পাবেন। ধরেন আপনার অ্যাকাউন্টটা এমন অবস্থায় আছে যেটা যে কেউ চাইলে হ্যাক করে দিতে পারে, যেটা সম্ভব না এখন বর্তমানে।
তো তারা এটারে আরো একটু সিকিউর করে দেয়, কিছু ফায়ারওয়াল অ্যাড করে দেয় আপনার প্রোফাইলের ভিতরে, যাতে সবকিছু সবাই এই জিনিসটা অ্যাক্সেস করতে না পারে। বুকমার্কস আপনি ধরুন রিটুইট করছেন, কিন্তু রিটুইট মানে একটা জিনিস আছে না, আমরা সেভ করি, ফেসবুকে সেভ করি অনেক ইনফরমেশন, ওই জিনিসটা আমরা যখন এদিকে সেভ করি তখন এটা আমরা বলি বুকমার্ক। এরপর হচ্ছে ভেরিফাইড অলস, মানে আপনার যদি কোনো অর্গানাইজেশন টাইপ কোনো কিছু থাকে ওই জিনিসটা আমরা ভেরিফাইড করতে বুঝাইতেছি। অ্যাডস, আপনি প্রথম আপনি যখন প্রথম খুলবেন, আপনার প্রোফাইলটা যদি প্রথম খুলেন, এটা দিয়ে ক্যামেরা দিয়েছে আমি জানি না, কিন্তু এটা আসার কথা না এদিকে। টুইটার কোনো সময় প্রথম দিকে কারো অ্যাডস মানে অ্যাডস অপশনটা দেয় না, এদিকে ক্যামেরা দিলে আমি জানি না। আপনি যদি অ্যাডস পান তাহলে ভালো, আর যদি না পান এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, একটা সময়ের পরে আপনার অ্যাডস এর অপশনটা চলে আসবে, বিষয়টা বুঝতে পারছেন? জবস, ইটস এ কাইন্ডস অফ আপনার ওই লিঙ্কডইন এর মতোই জবস এর পার্টটা থাকে, কিন্তু লিঙ্কডইন এর পার্টটা অনেক স্ট্রং, এদিকের পার্টটা এত বেশি স্ট্রং না। তাও অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি ইয়ে হয়। ক্রিয়েট স্পেস, আপনি এদিকে চাইলে আপনাদের নিজের একটা স্পেস বানাতে পারেন। সেটিংস এন্ড প্রাইভেসি, এটার ভিতরে যাবেন সুন্দর করে, সেটিংস এন্ড প্রাইভেসি কি কি আছে এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে নেবেন, করে নেবেন, বিষয়টা বুঝতে পারছেন? প্রিমিয়ামে গেলে বুঝতে পারবেন যে আপনার কত টাকা লাগে, মানে ওনাদের মাসিক প্যাকেজগুলো কি আছে এই প্যাকেজগুলো আপনি এদিকে দেখতে পারতেছেন, ঠিক আছে? আর মাসিক প্যাকেজের পাশাপাশি আপনার কি কি সার্ভিস দিবে তারা, এই জিনিসগুলো এদিকে উল্লেখ করছে। এটা ক্লিয়ার? দেখেন 1400 টাকা দিয়ে যদি আপনি নেন আপনার কোনো অ্যাড দেখাবে না আপনাকে, কেন দেখাবে? আপনার তো প্রতি মাসে 1400 টাকা নিতেছে আপনার থেকে, এই হচ্ছে বিষয়। এরপরে সেটিংস এন্ড প্রাইভেসিতে যদি আসেন, আপনার ইউর অ্যাকাউন্টস এর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো খুব ভালো করে বুঝবেন, হ্যাঁ? এই জায়গাতে আপনার কি থাকতে পারে, অ্যাকাউন্ট এন্ড ইনফরমেশন, এদিকে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ডটা যদি আপনি রিকনফার্ম করতে চান ওই রিকনফার্ম করতে পারেন, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারেন, চেঞ্জ পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান বা নতুন করে আপনার মনে হয় যে পাসওয়ার্ডটা চেঞ্জ করা দরকার, আপনি এই পাসওয়ার্ডটা আগে বর্তমান যে পাসওয়ার্ড আছে ওইটা দিবেন, দেওয়ার পরে নতুন যে পাসওয়ার্ড আছে দুইবার এন্টার করতে হয়। যে কোনো ওয়েবসাইটের ভিতরেই আপনার যদি পাসওয়ার্ড নতুন করে দেন ওই জায়গাতে রি এন্টার করতে হয়, একটা হচ্ছে এন্টার করতে হয়, এরপর হচ্ছে রি এন্টার করতে হয়। এদিকে কি বলতেছে, নিউ পাসওয়ার্ড, এরপর কনফার্ম কনফার্ম পাসওয়ার্ড, মানে এদিকে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আবার এদিকে লিখতে হবে, যদি এদিকে না লেখেন তাহলে বা যদি ভুল লেখেন তাহলে ওই জিনিসটা সেভ হয় না। বিষয়টা বুঝতে পারছেন? আশা করি এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে, তারপর জাস্ট একটু বোঝানোর জন্য বললাম। এখন ডাউনলোড অ্যান্ড আর্কাইভ ফর ইউর ডাটা, এদিকে বিষয়টা হচ্ছে কি, এটা আপনি ফেসবুকেও পারেন, আপনার যে ডাটাটা আছে, এখন তো আমার প্রোফাইলটা একদম নতুন না, এদিকে তো কোনো ডাটা নাই যে আমি কয়টা ছবি আপলোড করলাম, কি করলাম না করলাম, ডাটা ইনসাইট কি আছে এই জিনিসগুলো তো আমরা জানি না। কিন্তু আপনি যদি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর ধরে আপনি এই প্রোফাইলটা ইউজ করেন, এটার ভিতরে অনেকগুলো ডাটা জমা হবে না, যে আপনি কতগুলো প্রোফাইল করলেন, কোন পোস্ট করলেন, কি ধরনের ক্যাপশন ইউজ করলেন, কি হ্যাশট্যাগ ইউজ করলেন, আপনার ইনসাইট কত, মানে আপনার রিচ কত ছিল, আপনার কন্টেন্টের ভ্যালু কত ছিল, কি ছিল না ছিল, যত ধরনের ডাটা আছে আপনি চাইলে এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা বুঝতে পারছেন? তো এটা তো আমাদের সাধারণত দরকার হয় না, এটা কোন সময় দরকার হয়, যখন ধরেন আমরা কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছি, ক্লায়েন্টে বলতেছে যে আমার গত 1 বছরে কি হয়েছে না হয়েছে ইনফরমেশন দাও, তো ওইটা তো আর বসে বাইর করার টাইম নেই, এদিক থেকে জাস্ট ডাটাটা বাইর করে নেন, ডাটা বাইর করে রিসার্চ করে নেন। এরপর ডিএক্টিভ অ্যান অ্যাকাউন্ট, আপনি যদি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ করতে পারবেন, এদিক থেকে জাস্ট ডিএক্টিভেটে ক্লিক করেন, পাসওয়ার্ড দিবেন, কাহিনী শেষ। এটা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে, কোনো ঝামেলা আছে? আসেন এদিকে অ্যাডস এর বিষয় নিয়ে একটু কথাবার্তা বলি। অ্যাডস এর বিষয়টা যদি আপনি বোঝেন, এদিকে আপনার অ্যাডস যদি আপনার রান করতে হয়, এদিকে 5 মিলিয়ন কিউমিলেটিভ হারে, মানে ক্রমযোজিত হারে আপনার 5 লাখ আপনার ইমপ্রেশন থাকতে হবে, আপনার প্রোফাইলের ভিতরে 5 লাখ ইমপ্রেশন থাকতে হবে কিউমিলেটিভ হারে। কিউমিলেটিভ হার বিষয়টা কি, মানে ক্রমযোজিত হারটা কি, ধরেন আজকে আপনার একজন ছিল, কালকে আপনার দুজন হইতে হবে, কালকে আপনার দুইজন ছিল, আজকে আপনার তিনজন হইতে হবে, মানে কমা যাবে না, এটা বাড়তে হবে। ধরেন আজকে আপনার 50,000 মানুষ আছে, আপনার রিচ আছে 50,000, এরপরের 1 মাস পরে আপনার এটা 1 লাখ হইতে হবে। কিউমিলেটিভ হারটা বুঝেন তো, মানে উপরে ধরেন 1 আছে, এরপর 2 আছে, 3 আছে, 4 আছে, এরকম দুইটা পার্ট, আপনি চিন্তা করেন যে দুইটা পার্ট করছি, দুইটা খালি বক্স আছে, দুইটা খালি বক্সের প্রথম ঘর যেটা আছে 1 2 3 4 5 করে 5 পর্যন্ত আছে, ওই ওই যে আরেকটা খালি ঘর যেটা আছে এটাতে প্রথমে একটা লেখেন, একের পরে নিচে যে আছে 2 আছে, একের সাথে 2 যোগ করে 3 লেখেন, তিনের সাথে আবার নিচে 2 এর সাথে নিচে 3 আছে, ওটা যোগ করে 5 হবো, এরকম করে 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 নিচে সর্বশেষ শেষ কি আছে, 5 আছে আর 4 আছে, 5 4 যোগ করে 9 হয়, শেষ পর্যন্ত 9। এটারে বলতেছে আমরা কিউমিলেটিভ হার। এই কিউমিলেটিভ হারে আপনার 5 লাখ ইমপ্রেশন থাকতে হবে, ঠিক আছে, 500 ফলোয়ার থাকতে হবে, এটা বুঝাতে পারছি। সাথে আপনার অবশ্যই তাদের যে ভেরিফাইড পেজ আছে এই ভেরিফাইড পেজ থাকতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাড চালাতে পারবেন না এই জায়গায়, এটা বুঝাতে পারছি। যদি আপনার এসব জিনিস না থাকে আপনার এই জায়গাতে তো হাত দেওয়ার দরকারও নেই। মনিটাইজেশন বিষয়টা কি, ফেসবুকের যে মনিটাইজেশন বিষয়টা আছে এদিকেও সেম বিষয়,
আপনার কিছু রিকোয়ারমেন্টস আছে, ওই রিকোয়ারমেন্টস গুলো ফিল আপ করবেন, আপনি থেকে ইনকাম করতে পারবেন। এটা বুঝাইতে পারছি কিনা? দেখেন, 500 ফলোয়ার লাগবে, গেট ভেরিফাইড হইতে হবে, অ্যাক্টিভ 30 দিন, টানা 30 দিন অ্যাক্টিভ হইতে হবে, আপনার অবশ্যই 18 বছরের উপরে থাকতে হবে। এটা বুঝতে পারছেন? এখন দেখেন, তারা কিন্তু আসলে আপনার টাকা দিব ঠিক আছে, কিন্তু টাকা নিয়ে আসবে, টাকা দিব। আপনি যখন ভেরিফাইড বেসটা কিনতেছেন, ভেরিফাইড বেসটা কেনার পরে তখন আপনার এইগুলো অন হবে। আপনি ধরেন 500 ফলোয়ার আছে আপনার কাছে, আপনি 30 দিন টানা অ্যাক্টিভ আছেন, এটি তো কোনো ব্যাপার না। 500 ফলোয়ার তো মানুষ এমনিই করতে পারে। আপনি কানেকশন বাড়াইতে দেন, 1 মাস 2 মাস পরে অটোমেটিক 500 ফলোয়ার হয়ে যাবে। আপনার অবশ্যই 18 বছরের উপর হইতে হবে। সবাই 18 বছরের উপর আছে। কিন্তু এই যে গেট ভেরিফাইড পেজ, এই বেস তো একটা ঝামেলা, তাই না? সবাই তো এই বেসটা নিতে পারবে না। এরপরে ধরেন অ্যাডস রেভিনিউ শেয়ার কি করতেছে, 500 ফলোয়ার থাকতে হবে, আপনার অবশ্যই অর্গানাইজেশন ভেরিফাইড থাকতে হবে। প্রিমিয়াম, আপনার সাবস্ক্রাইব টু প্রিমিয়াম অর ভেরিফাইড অর্গানাইজেশন। এটা বুঝতে পারছেন? আমাদের প্রোফাইলগুলো কেমন হয়? আমি এখন যে প্রোফাইলটা খুলছি এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল। আর আরেকটা হচ্ছে যে ধরেন আমি কোনো একটা কোম্পানির জন্য খুলছি, ওইটা কিন্তু অর্গানাইজেশন প্রোফাইল হবে। অর্গানাইজেশন ভেরিফাইড নিতে হবে, না আমার প্রিমিয়াম টু সাবস্ক্রাইব টু প্রিমিয়াম করতে হবে। তো আপনি প্রিমিয়াম নেন আর যাই করেন, এই যে 5 মিলিয়ন আপনার ইমপ্রেশন থাকতে হবে, পোস্ট উইথ 3 মান্থস, মানে 3 মাসের পোস্টের সাথে অ্যাটলিস্ট 3 মাসের পোস্টে অ্যাটলিস্ট আপনার 5 মিলিয়ন ইমপ্রেশন থাকতে হবে। এটা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে আমার কথায়? ডাউট থাকলেও কিছু করার নেই। এটি জাস্ট ওরা যা বলতেছে আমি তাই বলতেছি। এবার আসেন পোস্ট কিভাবে করে। আমি কোন জায়গায় ক্লিক করলাম, এই যে এই নীল নীল যে জায়গাটা আছে এটাতে আমি ক্লিক করছি, এই জায়গাতে টুইট করার অপশন, ঠিক আছে, পোস্টে ক্লিক করছি। এই জায়গাতে হচ্ছে আমরা নর্মালি যেমন পোস্ট করি এমনি আমরা পোস্ট করবো, এই জায়গাতে কোনো ধরনের চেঞ্জ নাই। আপনি যে কন্টেন্টটা করতে চান ওই কন্টেন্টটা এদিকে আনবেন, আইনা জাস্ট বসাবেন, বসে ছবিটা অ্যাড করবেন। এই যে এদিকে ইমেজের জায়গা আছে, ইমেজ অ্যাড করতে পারেন। ইমেজ আপনি লোকেশন থেকে যে ইমেজটা নিতে চান ওই ইমেজটা নিয়ে নেবেন। ধরেন আমি এই থেকে একটা ইমেজ নেই, কার্ডটা নিব, ধরেন এই ইমেজটা নিলাম। এই ইমেজটা নিয়ে এইটার যে লেখাটা আছে ওই লেখাটা আমরা কপি করি, কপি হয়ে গেল, এটা কেটে দিই আমরা। হোয়াটস হ্যাপেন, নাথিং ইজ হ্যাপেন। এবার আসেন আমরা জাস্ট এদিকে, আপনি যদি চান যে কোনো হ্যাশট্যাগ ট্যাশট্যাগ ইউজ করবেন ওই হ্যাশট্যাগ গুলো দিয়ে দিতে পারেন। ধরেন আমার হ্যাশট্যাগ কই আছে আমি নিজেও জানি না, এট দ্য রেট। আমার এই কিবোর্ড নিয়ে আছে এক জ্বালায়, বুঝছেন? হ্যাশট্যাগ যে কই থাকে আমি নিজেও জানি না, হ্যাশই নেই। ভাই ওইটা তো আমি নিজেও জানি, কিন্তু এটা কাজ করে না। ধরেন এটা আমার কি রিলেটেড, এটা আমার ফুড রিলেটেড, হ্যাশট্যাগ ফুড, ফুড টপিক কিয়া, হ্যাশট্যাগ ফুড, ফুড কি দেওয়া যায় বলেন তো? লেভেল, লেভেলিং, লেভেলিং কেন দিছি বলেন তো? হ্যাঁ, এদিকে আছে, কন্টেন্টে আছে, প্যাকেজিং, প্যাকেজিং, হেলথ, অ্যাওয়ারনেস, এই বিষয়গুলো আমরা দিলাম, ঠিক আছে। এখন আপনি দেখতে পারেন যে এই জায়গাতে একটা প্রোগ্রেস বার আছে। আমি এদিকে যতগুলো হ্যাশট্যাগ ইউজ করছি এদিকে সুন্দর করে প্রোগ্রেস বারটা আসছে। কারণ আপনি চাইলে এটা 100% ফিল আপ করাতে পারেন, কন্টেন্টটা আরো ডেভেলপ করতে পারেন, কন্টেন্টটা আপনি অপটিমাইজ করতে পারেন। যত বেশি কন্টেন্ট অপটিমাইজ করবেন তত বেশি আপনার এটা ফিল আপ করা দেখাবে বেশি। এটা বুঝতে পারছেন? এখন ধরেন এডিট অপশনে আসি, এডিট অপশনে আমরা আশা করি আপনারা জানেন কি কি এদিকে থাকে। ফেসবুকে আমি দেখাই আসছি এই বিষয়গুলো। প্রতিটা ছবিরই একটা নাম থাকে, আপনি চাইলে অল্টার টেক্সট গুলো সেভ টেপ করতে পারেন।
মানে এদিকে আপনি এই ইমেজটারে কি হিসেবে ক্রল করাতে চান আপনার সাইটটাতে, ওই জিনিসটা আপনি এদিকে লিখে দিতে পারেন। ধরেন আমি দিয়ে দিলাম আমার এদিকে ইউজার নেম কি দিয়েছিলাম, মার্কেটার 3 মনে হয়। থ্রি ধরেন এটা আমার ইউজার নেম ছিল, আমি এই ইউজার নেমটা দিলাম, ঠিক আছে। এটা জাস্ট আপনারা নিজের মতো করে দিয়ে দিবেন, এটা এরকম দিতে হবে এমন কোনো কথা না, এটা না দিলেও কিছু হয় না। বাট এটা হচ্ছে আমাদের এসইও করতে গেলে দেখবেন যে এই ইমেজের টেক্সটটা, অল্টারনেটিভ টেক্সট যে বিষয়টা আছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। ওই বিষয় ওই জিনিসটা করে আপনি মানে র্যাঙ্ক করার একটা সুযোগ সুবিধা থাকে। এবার যদি চান যে আপনি পিপল ট্যাগ করতে চান, নিচের দিকে ইমেজ আছে, আপনি পিপল ট্যাগ করতে পারেন যদি আপনার কোনো ফ্রেন্ড ফলোয়ার থাকে আপনার সাথে অ্যাড আছে। ধরেন আমি খালিজ ফারানরে করতে চাই, খালিদ ফারহান, ধরেন আমি ওনারা ট্যাগ করতে চাই, ডান করলাম, ঠিক আছে। এই যে দেখেন ট্যাগ নিচে দেওয়া আছে, হ্যাঁ। এবার দেখেন প্রাইভেসি পলিসি, মানে সরি প্রাইভেসি, আপনার এই ইমেজটা কি মানে কি করতে পারে, মানে কে কে দেখতে পারে না করতে পারে এই বিষয়গুলো আপনার কাছে যাইতে পারতেছে। ভেরিফাইড অ্যাকাউন্ট শুধু দেখতে পারে, অ্যাকাউন্ট উইথ ইউ ফলো এভরি ওয়ান, অনলি অ্যাকাউন্টস ইউ মেনশন, মানে আমি যাকে মেনশন করছি সে শুধু দেখতে পাবে, এমন করে এগুলো জাস্ট আপনারা দেখে নেবেন। এদিকে আপনার জিআইএফ যে বিষয়টা আছে ওই জিনিসটা আপনি দিতে পারেন। এরপরে হচ্ছে এদিকে লিস্টিং করতে পারেন আপনার মানে কেমন ফিল করতেছেন এই বিষয়গুলো দিতে পারেন। আপনি চাইলে এদিকে মানে টাইমিং স্কেডিউল ফিক্স করতে পারেন। আপনি এদিকে চাইলে লোকেশন দিতে পারেন, এগুলো দেওয়ার কোনো দরকার নাই। প্লাস সাইনে যদি আমরা ক্লিক করি, এদিকে আপনি যদি দেখতে পারেন অ্যানাদার কোনো পোস্ট যদি আপনি করতে চান, এটার সাথে আপনি আরো পোস্ট করতে পারেন। যেমন আমরা ফেসবুকে একাধিক পোস্ট করি না, ওই একাধিক পোস্টগুলো করতে পারেন এদিকে। আমাদের আপাতত দরকার নাই, এই বিষয়টা আপনারা বাসায় প্র্যাকটিস করে নিয়েন। এবার জাস্ট আমরা যদি পোস্টে ক্লিক করি, এদিক থেকে তার আগে আমরা একটু এই মহাশয়কে ডিলিট করে দিই। এই জাস্ট দেখাইলাম আপনাদেরকে এই জিনিসটা, আপনারা জাস্ট পোস্টে ক্লিক করেন, পোস্ট হয়ে গেল বিষয়টা। এটা বুঝতে পারছি, কঠিন লাগছে বিষয়টা, ঝামেলার কিছু আছে এদিকে। এবার আসেন আপনাদের এই প্রোফাইলটা যখন আপনি রেগুলার ইউজ করবেন, আপনি রেগুলার কাজ করবেন, কাজ করার পরে আপনার এদিকে একদিন হঠাৎ করে আসবে যে মানে টার্ন ইনটু প্রফেশনাল মোড, প্রফেশনাল মোডটা অন হবে, ঠিক আছে। প্রফেশনাল মোডে যখন অন হবে, সুন্দর করে প্রফেশনাল মোডে আমরা যেরকম ফেসবুকের ভিতরে প্রফেশনাল মোড, ইনস্টাগ্রামের ভিতরে প্রফেশনাল মোডটার ভিতরে যেসব কাজগুলো করছি ওই কাজগুলো এদিকে সুন্দর করে সেট আপ করে দিব। বুঝতে পারছেন বিষয়টা? আমার কথা এখনো ঝামেলা আছে? বুঝতে অসুবিধা হয়েছে? এতটুক দেখা সবকিছু বুঝতে পারছেন? সব ফেসবুকের মতো না, সবগুলো সোশ্যাল মিডিয়া একই রকম, ওদের কোর পার্ট, যে কোনো সোশ্যাল মিডিয়ার কোর পার্ট ওই আমরা যা ফেসবুকে করে আসছি তাই। এই কারণে এইসব জায়গাতে বেশি কথা বলতে মনও চায় না, বলিও না। এটা বুঝতে পারছেন? সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস, আপনি যদি চান যে আপনার সিকিউরিটি আরো বিল্ড করতে চান, আপনি এদিক থেকে আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিতে পারেন। টু স্টেপ ভেরিফিকেশন অন করার সময় সবসময় খেয়াল রাখবেন যেসব ইনফরমেশন গুলো দিতেছেন এগুলো যাতে আপনার কাছে সবসময় লাইভ থাকে। এখন ধরেন আপনি এমন এক নাম্বার দিয়েছেন, ওইটা হচ্ছে আপনার আম্মার নাম্বার বা আপনার আব্বার নাম্বার, তখন আপনি আছেন হচ্ছে ঢাকা, উনি আছে কুমিল্লা বা কুমিল্লার কোনো একটা জায়গায়, তখন আপনি কি করবেন, আপনি লগ ইন করতে গেলে আপনার টু স্টেপ ভেরিফিকেশন চাবে। তো টু স্টেপ ভেরিফিকেশন যদি না করেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে দিবেন। এটা বুঝতে পারছেন? টু স্টেপ ভেরিফিকেশন কেন ইউজ করা হয় এটা জানেন কিনা? সিকিউরিটির জন্য, হ্যাঁ। এখন ধরেন আপনার এক অনেক ক্লোজ এক বন্ধু আছে বা আপনার একজন বান্ধবী আছে, উনি আপনার আইডি পাসওয়ার্ড জান, ঠিক আছে। এখন ওনার মন চাইছে যে উনি লগ ইন করবে, উনি চাইলেই লগ ইন করতে পারে যদি টু স্টেপ ভেরিফিকেশন না থাকে। কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন আছে, আপনি জানেন যে আপনার পাসওয়ার্ডটা অনেক মানুষ জানে, কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনের কি কোড ইউজ করছেন, কোন নাম্বার দিচ্ছেন, কোন মেল দিচ্ছেন, কোন ধরনের অথেন্টিকেটর ইউজ করছেন, এটা যদি আপনি কাউরে না বলেন, আপনার ওই অ্যাকাউন্টে পাসওয়ার্ড জানলেও লগ ইন করা সম্ভব না। এটা বুঝতে পারছেন? আসেন, মাঝে মধ্যে একটু কথাবার্তা বেশি কইলেই, যদি মনে করেন বিরক্ত লাগে তখন একটু বলবেন যে ভাই বিরক্ত লাগতেছে, আমি বলবো না, এটা বুঝতে পারছেন? এই হচ্ছে আপনাদের কাহিনী টুইটারের। আপনাদের এখন কাজ হচ্ছে যে বাসায় যাবেন, যায় সুন্দর করে 5 10 15টা যতটা পোস্ট পারেন করে দিবেন এটার ভিতরে। কি পোস্ট করবেন? অবশ্যই রিলেটেবল কন্টেন্ট, এদিকে আবার বাংলা কন্টেন্ট মেরে দিয়েন না, কোনো কাজ করতে না। এদিকে কন্টেন্ট অবশ্যই ইংলিশ থাকতে হবে, কারণ বাংলাদেশি মানুষ টুইটারে ঢুকে না। ওইদিকে তো তাও দেখছেন যে 1.2% 2% লিঙ্কডিনে আছে। এটা ওইদিকে যে লিঙ্ক টুইটার দেখাইছে কালকে স্ট্যাটিস্টিক,
মানে গত ক্লাসে, এটা আমার কাছে মানে মনে হয় যে একটা ফাউল স্ট্যাটিস্টিক দেখাইছে, ঠিক আছে? টুইটার বাংলাদেশের মানুষ খুব কম মানুষ, খুব মানে এরকম কিছু মানুষ আছে না যে খুবই একটু পস্ট টাইপ বা খুবই প্রফেশনাল মানুষ, তারা শুধু টুইটারে থাকে, লিঙ্কডইনে থাকে, জাস্ট নেটওয়ার্কিং বিল্ড করার জন্য। বুঝতে পারছেন? তো ওইরকম মানুষ যেহেতু আপনার পোস্ট দেখবে, ওইরকম মানুষ পোস্ট দেখলে আপনার ওই ইংলিশ কন্টেন্টই দেন, মাঝে মধ্যে বাংলা কন্টেন্ট দেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু টার্গেট রাখেন ইংলিশ কন্টেন্ট। ইংলিশ কন্টেন্ট টার্গেট করলে আপনার ভালো করতে পারবেন। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? কোনো ডাউট আছে? কভার ফটোটা দেখাইলাম না, কভার ফটোটা আপনার নিজের সাইজ অনুযায়ী করে নিয়ে, ঠিক আছে? না, ফেসবুকেরটা হচ্ছে 820 বাই 360। এটা আমি যেটা বললাম এটা হচ্ছে সেফ সাইজ। আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে একদম টিভি মনিটরে, ধরেন আপনি টিভিতে বা এরকম একটা টিভিতে আপনি ডিসপ্লে অন করছেন, ফেসবুকটা অন করছেন, তখন আপনার সাইজটা হবে আপনি যেটা বলতেছেন ওইটা। কম্পিউটারে যেটা দেখে ওটা আপনি ওই মোবাইল ভিউ আর কম্পিউটার ভিউ মোটামুটি কাইন্ড অফ সেমই, যদি আপনি ওই সেফ এরিয়ার ভিতরে রাখেন। আমি সেফ এরিয়া এমন একদিন দেখাইছিলাম আপনাদেরকে। ফেসবুক কভার, এই যে দেখেন এদিকে একটা সেফ জোন লেখা আছে না, ডানে বামে আপনার 90 পিক্সেল মনে হয় ছেড়ে দিতে হয়, আর উপরে নিচে হচ্ছে 24 পিক্সেল ছেড়ে দিতে হয়। এই যে এই যে জোনটা দেখতেছেন, এই যে সাদা যে জোনটা দেখতেছেন, এই জোনটা হচ্ছে আপনার সেফ এরিয়া। মানে এই যে বাইরের যে পার্টটা দেখতেছেন এটা হচ্ছে আপনার টিভি বা বড় ডিসপ্লে যেগুলো আছে, ওই বড় ডিসপ্লের ভিতরে এই পার্টটা দেখায়। এই পার্টে আমরা কি রাখি, এই পার্টে আমরা ধরেন ইলাস্ট্রেশন টাইপ কোনো কিছু রাখি, ডিজাইন টাইপ কোনো কিছু রাখি। আর ভিতরের এই যে সেফ জোন দেখতেছেন যেটা, এই সেফ জোনটার ভিতরে হচ্ছে আমাদের মেইন যে কন্টেন্টটা থাকে, মেইন কন্টেন্টটা আমরা ফোকাস করি হচ্ছে এই মেইন সেফ জোনটার ভিতরে। আর এই যে উপরে যে দাগ দেওয়া সাইড চারদিকে যে দাগ দাগ দেওয়া দেখছেন 90 পিক্সেল 24 পিক্সেল, এই জায়গাতে হচ্ছে যে আমরা মানে দরকার নাই এমন টাইপ কোনো কিছু যেগুলো দেখতে ভালো লাগে অন্য বড় ডিসপ্লেতে, ওইরকম টাইপ ডিজাইন ডিজাইন রাখি, কিন্তু কোনো মেইন কন্টেন্ট আমরা এইসব জায়গায় রাখি না। আর ডিজাইন করার সময় কোনো সময় এই এরিয়া ধরে, এই যে এজ গুলো আছে, এই এজ গুলো ধরে আপনারা কাজ করবেন না, এদিকে কোনো ধরনের জিনিস রাখবেন না, সবসময় এগুলো থেকে ভিতরের দিকে জিনিস রাখবেন, এই সাইড থেকে ভিতরের দিকে জিনিস রাখবেন। যদি মনে করেন এরকম 90 পিক্সেল ফর 24 পিক্সেল, আমরা তো এই ক্যানভার ভিতরে এত সুযোগ সুবিধা পাই না, তারপর করা যায় না যে এমন না, একটু আপনি টেকনিক অ্যাপ্লাই করলে আপনি 90 পিক্সেল ছাড়তে পারেন, আপনি 24 পিক্সেল ছাড়তে পারেন, ওইগুলো জাস্ট শেপ নিয়ে নিতে হবে, এত পিক্সেল করে শেপ নিয়ে নিতে হবে, শেপ করে এরপর আপনি এগুলো ছাড়িয়ে দিতে পারেন। কিন্তু আমরা তো এত টাইম নেই বা এত ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে ডিজাইন করার টাইম নেই, তখন কি করবেন, জাস্ট ডানে বামে আপনি ছেড়ে দিবেন, একটা আন্দাজ রেখে ছেড়ে দিবেন যে আমার ডিসপ্লেটা এরকম দেখা যাবে, ডিসপ্লেটা কেমন দেখা যাবে ওইরকম জায়গায় রেখে সেফ জোনের ভিতরে মাঝামাঝি ডিজাইন করবেন, তাহলে দেখবেন যে আর কোনো ঝামেলা হয় না। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি কম্পিউটার ভিউতে সবসময় ছবিটা জুম হয়ে যায়, কিন্তু মোবাইল ভিউতে সবসময় জুম আউট থাকে। আমার কথাটা বুঝতে পারছেন? কভার কম্পিউটার ভিউ বা ডেস্কটপ ভিউ যেটা আছে ওইটাতে সবসময় জুম থাকে, আর মোবাইল ভিউ যেটা আছে এটাতে সবসময় জুম আউট থাকে। তো সবসময় একটু চেষ্টা করবেন যে একটু জুম আউট করে ডিজাইনটা করার, তাহলে আপনি কম্পিউটার ভিউতেও আপনি এটা জুম ইন করলেও কোনো সমস্যা নেই, ডিজাইনটা কাটা পড়বে না। আপনি যদি এমন ডিজাইন করেন যে পুরোটাই জুম হয়ে রয়েছে বা অনেক বড় বড় কন্টেন্ট হয়ে রয়েছে, তখন দেখা যাবে কম্পিউটারে আসলে এটাতে সাইড টাইড কাটা হয়ে গেছে, মানে উপর নিচে সাইড কাটা হয়ে যাবে। বিষয় বুঝতে পারছেন? সবসময় ডিজাইন একটু জুম আউট করে করবেন, বড় সাইজ নিয়ে বড় ক্যানভাস নিয়ে করবেন, দেখবেন কাজ এমনিই আপনার পারফেক্ট হয়ে যাবে। আর 820 বাই 360 যেটা, ওইটা হচ্ছে আপনার সব জায়গাতে একদম জেনারিক ভাবে বোঝা যায়, ওটাতে তেমন কোনো ঝামেলা হয় না। আমি কোনো সময় কম্পিউটারে দেখি নাই আর কি। আমার ইয়াতে তো কোনো সমস্যা হয় না, আমি যে কভার টভার সেট করছি ওইটাতে কোনো সমস্যা নেই, আমি 820 বাই 360 দিয়েই করছি সবগুলোতেই। আমি কভার ডিজাইন করলে এটাই করি। আসেন টিকটক, টিকটক সম্পর্কে ধারণা আছে? দেখেন আর কি, টিকটকে তো দেখা তেমন কিছু নাই। টিকটকের একটা ছিল আপনার চাইনিজ একটা অ্যাপ ছিল, এটা এটা কি জানি বাইডু বাইডু নামের সামথিং কিছু একটা কোম্পানি ছিল না কি জানি নাম ছিল, খেয়াল নাই। ভাই বন্ধ, বন্ধ করে দিয়েছি। বিষয়টা হচ্ছে যে টিকটকের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার চাইনিজ একটা কোম্পানি, এটা ওরা চাইছিল একটা জিনিস কি, মানে চাইনিজরা কিন্তু ফেসবুক ইউজ করতে পারে না, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, মানে তারা কোনো ধরনের আউটসাইড সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে না, তাদের দেশের ভিতরে রিজনের বাইরের কোনো সোশ্যাল মিডিয়া তারা ইউজ করতে পারে না। তো তারা কি করছিল, তারা এরকম একটা সফটওয়্যার সরি ওয়েবসাইট বানাইছে, যেটার নাম মেবি বাইডু বা সামথিং কিছু একটা ছিল, আমার খেয়াল নাই।
তো ওইটারেই তারা অনেক মার্কেটিং টার্গেটিং করছে, শর্ট রিলস নিয়ে আসছে। মার্কেটে তারাই মনে হয় প্রথম শর্ট রিলসের একটা নতুন কিছু আনছিল। তো তারপরে এই জিনিসটা অনেক ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরে তারা এটা সারা দেশে বা সারা বিশ্বে এটা ভাইরাল করার জন্য তারা নাম চেঞ্জ করে এটা করে দেয় টিকটক। ঠিক আছে? তো টিকটক করার পরে এখন আমরা এটা টিকটক নামেই চিনতেছি। আর টিকটকের মেইন বিষয় হচ্ছে টিকটকে আপনি যদি দেখতে চান, টিকটকে যদি আপনি একটু এনজয়মেন্ট নিতে চান বা আপনার মন ভালো করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নাই। যেমন আপনারা দেখতেছেন আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি এদিকে দুমাইয়া ভিডিও দেখতে পারবো, আমার কোনো সমস্যা নাই, তারা মাইন্ড করে না। তারা সবসময় আপনারে ওয়েলকাম করে রাখছে যে আপনার প্রোফাইল দরকার নেই, আপনি দেখতে থাকেন, আপনি এটা বন্ধ করে দেন, কোনো সমস্যা নেই। আর বিষয় হচ্ছে যে আপনি যদি কাজ করতে চান, প্রফেশনালি যখন কাজ করতে যাবেন, যেমন বাংলাদেশ মার্কেটে বর্তমানে টিকটক অ্যাডস এর উপরে কাজ করে 5টা কোম্পানি। এটা জাস্ট একটা প্রাইমারি টেস্টিং এ আছে যে বাংলাদেশ মার্কেট টিকটকটা অ্যাডটা কাজ করতেছে কিনা, বা আমাদের যে বাংলাদেশের যে ক্লায়েন্ট গুলো আছে বা বাংলাদেশের মানুষ যারা আছে তাদের বিহেভিয়ারটা টিকটকের যে অ্যালগোরিদম আছে ওইটারে ফ্রেন্ডলি করার জন্য, টিকটক অ্যালগোরিদম ফ্রেন্ডলি করার জন্য তারা 5টা কোম্পানিকে অ্যাক্সেস দিছে, তারা কোম্পানি এইসব কোম্পানিগুলো চালাচ্ছে। বুঝতে পারছেন? যেমন ফুড পান্ডা, ফুড পান্ডাতে ঢুকলে দেখবেন যে ফুড পান্ডা টিকটকে অ্যাড চালায়। এরকম 5টা কোম্পানির কাছে অ্যাক্সেস আছে। এখন আপনি যদি মনে করেন যে 5টা কোম্পানির কাছে অ্যাক্সেস আছে তার মানে আমিও অ্যাক্সেস পাবো, এই চিন্তা করে যদি আপনি অ্যাড অপশনে ক্লিক করেন, কিছু হবে না, তেমন কিছুই হবে না, সুন্দর করে রেজিস্ট্রেশন খেয়ে আপনি শেষ। এটা বুঝতে পারছেন? এই কারণে অ্যাড পার্টের ভিতরে যাই একটা রেজিস্ট্রেশন ফর্ম আসে, ওইটা আপাতত ফিল আপ করার দরকার নাই। যদি কোনো সময় এই কোর্স চলাকালীন যদি টিকটক বাংলাদেশ মার্কেটে সার্ভিস দেওয়া শুরু করে, সেক্ষেত্রে আমরা টিকটকের একটা ক্লাস হয়তো করে নিব। এটা বুঝতে পারছেন? টিকটকের ক্লাস আর ফেসবুক গুগল অ্যাডের ক্লাস সেম, মানে সবকিছুই এক। ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড, যত অ্যাডই আছে সবই সেম। আপনি একটা যদি ঠিক করে বুঝতে পারেন বাকিগুলো অটোমেটিক বুঝতে পারবেন। এখন হচ্ছে কাজ শুধু হচ্ছে আপনি ইমপ্রেশন করে দেন, জাস্ট ভিডিও দেখে দেন। এবার আসেন আমরা এদিক থেকে প্রোফাইলটা যদি করতে চাই, আপনি কন্টিনিউয়াস গেস্ট করতে পারেন। গেস্ট মানে হচ্ছে আপনার কোনো আইডি পাসওয়ার্ড কিছু লাগবে না, তারা আপনার একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, মানে আপনার একটা আইডি দিয়ে দিবে, ওই আইডিতে আপনি কাজ করবেন। গেম টেমস তো খেলছেন সবাই, একটা হচ্ছে মেল দিয়ে লগ ইন করে, ঠিক আছে, একটা গেম দিয়ে গুগল গুগল গেমস এর ইয়া দিয়ে প্লে গেমস এর মেল দিয়ে লগ ইন করে, আরেকটা হচ্ছে গেস্ট হিসেবে লগ ইন করে, এদিকেও সেম জিনিস, গেস্ট হিসেবে লগ ইন করতে পারেন বা মেল দিয়ে করতে পারেন। আমরা মেল দিয়েই করি। এখন কাহিনী হচ্ছে আপনি টিকটকের সবকিছু কিন্তু কম্পিউটার দিয়ে করতে পারবেন না, মানে পিসি দিয়ে করতে পারবেন না, কিছু কিছু জিনিস আপনার মোবাইল দিয়ে করতে হবে, যেমন প্রোফাইল পিকচারটা সেট করা, এটার প্রফেশনাল মোড অন করা, এই বিষয়গুলো আপনার মোবাইল দিয়ে করতে হয়। আমি দেখাই দিব, এগুলো আপনি জাস্ট বাসায় গিয়ে সুন্দর করে বসে 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 করে ফেলবেন। দেখে বলতেছে কিউআর কোড স্ক্যান করতে আমার মোবাইলে লগ ইন করার জন্য, এত ভালো লাগলো না। আসেন একটু সময় দিয়ে ওনাকে। টিকটকে অ্যাকাউন্ট আছে কার কার? আপনার আছে, আমি জানি। আপনার নাই, আপনারও নাই, আসেনি, আপনারও নাই, আছে। নাচেননি? না নাচলে আর টিকটক ইউজ করে লাভ কি? বিজনেস টিজনেস যদি করতে চান, টিকটক হচ্ছে সবচেয়ে ভালো জায়গা বিজনেস করার, মানে এত পরিমাণ রিচ এটার ভিতরে। কি উনি মাইন্ড করলো কেন? ইউটিউব আছে কার কার? ইউটিউব প্রোফাইল কাজ করেন? হ্যাঁ, লগ ইন, সো ওয়ার লগ ইন, লগ ইন হয়েছে, আসেন এই যে টিকটকে লগ ইন হইতেছে, আপনার মেইন যে ওয়েবসাইট, মেইন যে প্রোফাইল আছে ওইটাতে আপনার রিডাইরেক্ট করতেছে। এখন কেউ আবার কনফিউজ হয়ে যান না এটা কালো দেখা যাচ্ছে কেন, কারণ এটা ডার্ক মোড করা আছে, আমার ল্যাপটপ ডার্ক মোড করা আছে, এই কারণে এটা ডার্ক নিয়ে নিছে, ডার্ক মোড নিয়ে নিছে। আপনার যদি হোয়াইট থাকে তাহলে হোয়াইট আসবে। অনেকে মেসেজ দেয় ভাই আপনারটা দেখছি ডার্ক মোড, আমারটা কেন হোয়াইট মোড? এইসব জিনিস কোশ্চেন করেন না। এবার আসেন প্রোফাইলে, বাংলা ছায়াছবির ছবি কেটে নিয়ে বয়েস, যে যেমনি পারতেছে তাই করতেছে। এটা হচ্ছে আপনার প্রোফাইল, এদিক থেকে আপনি নিজের ছবিটা অ্যাড করবেন। আমারটা অলরেডি অ্যাড হয়ে গেছে কারণ আমি মেল দিয়ে লগ ইন করছি। আপনার ইউজার নেম ঠিক করবেন, কি করবেন, এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইলে গিয়ে আপনার যে ছবি এডিট করতে চান আপনি ছবি এডিট করবেন। আপনার যদি নাম টাম দিতে চান, নাম যদি ইউজার নেম দিতে চান আগের গুলার মতো, তাহলে ওই ইউজার নেম দিয়ে দিবেন। রিকমেন্ডেশন থাকবে সবগুলোর ইউজার নেম সেম রাখবেন। বায়োতে আপনি সুন্দর করে লিখবেন যে আপনি কি করেন না করেন। আমার মনে হয় বায়ো লেখা আছে এদিকে, বায়োটা আপনারা এদিক থেকে নিয়ে নেন। আমার যে বায়োটা আছে ওইটা আমি দিয়ে দিলাম এদিকে। দেওয়ার পরে আপনি এদিক থেকে কি হইছে,
80 ক্যারেক্টার রয়ে গেছে, 101 ক্যারেক্টার বাদ দেন। ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, ফেসবুক কপি সিএপিআই, সেভ করলাম। সেভ করার পরে এরপরে যে বাকি যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের সুন্দর করে এটার মোবাইলে লগ ইন করবেন। এই মেলটা দিয়ে জাস্ট মেলটার মোবাইলে লগ ইন করা থাকতে হবে। আপনি টিকটকটা ডাউনলোড করবেন, টিকটকটা ডাউনলোড করে এখন যেমন আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম ওইরকম ওই মেলটা দিয়ে কন্টিনিউ উইথ গুগল দিবেন। দিলে কি হবে আপনার এই প্রোফাইলটা ওইদিকে অন হয়ে যাবে। ওইদিকে যে সুন্দর করে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়া বাকি কাজ সুন্দর করে ফেলবেন। আমি চেষ্টা করতেছি একটু কিছু জিনিস দেখাই দেওয়ার জন্য, নেটওয়ার্ক আমাদের সাহায্য করতেছে। আসেন, প্রোফাইলের কাজ তো আমরা শেষ করলাম। ওই দেখেন আমার বলতেছে টিকটক অ্যাপটা নেওয়ার জন্য। মেইন কাজ আমার ওই টিকটক অ্যাপ দিয়ে করতে হবে। কারণ কি আপনাদের জন্য টিকটক অ্যাপটা ইনস্টল করব। মোবাইল দিয়ে আপনারা দেখাবো কেমন, এই করতে পারবেন আপনারা? যদি পারেন তাহলে আর কাজ করতে আসি না। শিওর? ওনার তো করাই আছে, জাস্ট প্রফেশনাল মোডটা অন করে দিবেন। শিওর তো পারবেন? আর অ্যাড এর বিষয়গুলো এখন কেন বলতেছি না, কারণ ফেসবুক বর্তমানে টিকটক অ্যাড নাই। যখন অ্যাড থাকবে তখন অ্যাডস ম্যানেজার ট্যাডস ম্যানেজার যা আছে ওইগুলো ওই জিনিসগুলো আমরা দেখাই দিব। এটা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? কোনো ডাউট নাই তো? তাহলে আসেন। ইউটিউবের চ্যানেল খুলছেন কে কে এদিকে? একজন ছাড়া আর কেউ না? ইউটিউবের প্রোফাইলগুলো এত কঠিন কিছু না, জাস্ট ওই ভিডিও কন্টেন্ট বানানোটা একটু কঠিন জিনিস। আপনাদের ওই ইয়ের পেজের কি অবস্থা? আপনাদের পেজ বানানোর কথা বলা হয়েছিল, নাম সিলেক্ট করা যায় না কেন? আরে একটা যেটা পছন্দ হবে ওইটা জাস্ট ইয়ে করে নিয়ে নেবেন, একটা নিয়ে নেন। মানে এমন নাম নেবেন যেটা হচ্ছে আপনার মানে ইন ফিউচারে কাজ করতে পারবে, সব ধরনের কাজ করতে পারবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি কিনা? এখন দেখেন আমি প্রোফাইলে লগ ইন করলাম, একটা যে কোনো একটা ওই ইয়েতে যাবেন, যাওয়ার পরে জাস্ট ওই প্রোফাইলের পিকচারটার উপরে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিওতে যান। ইউটিউব স্টুডিওতে গেলেই আপনারা বলবে যে আপনার প্রোফাইল কি করবেন না করবেন, সেট আপ শুরু হয়ে যায় এই জায়গা থেকে। এদিক থেকে আপনি জাস্ট আপনার যদি ইউজার নেম চেঞ্জ করতে চান ইউজার নেম চেঞ্জ করবেন, নাম যদি চেঞ্জ করতে চান নাম চেঞ্জ করে দিবেন। এই যে দেখেন যে কিটো ভাই আরো কত কি নাম হ্যান ত্যান অনেক অদ্ভুত অদ্ভুত নাম থাকে না, এই অদ্ভুত অদ্ভুত সব নামগুলো এই জায়গাতেই বসে, এই জায়গায় বসায়। আর ওইটার জন্য একটা ইউজার নেম বানায় নেয়, মানে হ্যান্ডেল বলে এই জায়গাতে, এটার উপরে হ্যান্ডেল বলি। তো বিষয়টা আমরা যদি আপনারা যদি কেউ কোনো ক্লায়েন্ট বলে যে গিভ মি ইউর হ্যান্ডেল, দ্যাট ডাজন্ট মিন আপনার হাত দিয়া কিছু করে ওইটা দিয়া বাইরে দিয়ে হইতেছে এমন টাইপ কোনো কিছু না। আপনার ইউজার নেমটা চাইতেছে, প্রোফাইল ইউজার নেমটা চাইতেছে, বুঝতে পারছেন? বা প্রোফাইল লিঙ্কটা চাইতেছে। তো এইটা নিয়ে একটু কনফিউশন হইেন না। অনেক ক্লায়েন্টই আছে তারা বলে যে গিভ ইউর হ্যান্ডেল, তো দ্যাট মিনস আপনার ইউজার নেমটা চাইতেছে তার। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিওতে আমার রিডাইরেক্ট করতেছে studio.youtube.com। এটা হচ্ছে আপনি আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন এই ভিডিওগুলো সবে স্টুডিও থেকে আপনার কন্ট্রোল করা হয়। এটা বুঝতে পারছেন? আপনারা যত ভিডিও দেখেন এই সবগুলো ভিডিও এই স্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। আমরা যেটা বলি বিজনেস ম্যানেজার ফেসবুকে, ওই জিনিসটারে ইউটিউবে বলা হয় স্টুডিও। এটা ক্লিয়ার? তো সবকিছুর ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিয়েন না। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ। নেটওয়ার্ক তো কাজ করেন। আসেন এটা একটু ছোট করি, আমার বড় জিনিস দেখতে বিরক্ত লাগে। দেখেন এদিকে আসছেন, এদিকে জাস্ট সুন্দর করে এদিকে যতগুলো অপশন আছে সবগুলো অপশন আমাদের হচ্ছে দেখার কাজ। ঠিক আছে? দেখার আগে আমরা জাস্ট সোজা চলে যাই সেটিংসে। সেটিংসে গেলে দেখতে পারবেন আমাদের কিছু এদিকে কাজকর্ম আছে, যেমন জেনারেল আপনি এটা কোন ধরনের ইয়ে রাখবেন, কারেন্সি কি রাখবেন, এটা জেনারেলি ইউএসডি থাকে। এরপর হচ্ছে চ্যানেল, চ্যানেলের ভিতরে যান, চ্যানেলের ভিতরে গেলে আপনার কান্ট্রি
এর কান্ট্রিটা কি আছে, আমার কান্ট্রিটা আছে কোনটা, আমার কান্ট্রির নাম কি? ও আচ্ছা, এবার ধরেন আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এদিকে অ্যাড করে দিন। আপনার চ্যানেলটা কি ধরনের চ্যানেল, কারণ আপনি ডিসাইড করবেন যে আপনার চ্যানেলটা কি ধরনের চ্যানেল হবে। এটা কি ফুড ব্লগিং চ্যানেল হবে, নাকি ট্রাভেল ব্লগিং চ্যানেল হবে, নাকি এটা আপনার কি বলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস দিবেন, না গ্রাফিক ডিজাইন রিলেটেড সার্ভিস দিবেন মানে ভিডিও দিবেন, নাকি কোর্স রিলেটেড কোনো কিছু হবে, মানে এটা যে কোনো নিশের হইতে পারে, নাকি আপনি বুক রিভিউ করবেন, ওই রিলেটেড আপনার কিছু হ্যাশট্যাগ এদিকে বসাই দেন। এটা বুঝতে পারছেন? এখন এটার জন্য আপনি কি করতে পারেন, মানে এটা কইরেন না, যে প্র্যাকটিস করার সময় এটা কইরেন না, কিন্তু এপ্লাই করতে পারেন আর কি। আপনাদের একটু শর্টকাটে দেখানোর জন্য এই বিষয়টা এপ্লাই করতেছি। চ্যাট জিপিটির কাছে যাবেন, ধরেন আমি কন্টেন্ট মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কন্টেন্ট বানাবো, তো আমি এদিক থেকে কিছু হ্যাশট্যাগ নিয়ে আনি। আসেন, চ্যানেল হ্যাশট্যাগস ডাইতে থাকবে। কারণ এদিকে আমরা কিছু হ্যাশট্যাগ যদি আমরা অ্যাড করি, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দরকার নেই। ও মাই গড, পুরো নিয়ে নিস। ফেসবুক, ফেসবুক, সবাই মোবাইলগুলো নিচে নামান। সার্ভার সাইড ট্র্যাকিং, ধরেন এদিকে আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার কন্টেন্ট রিলেটেড, মানে আমি যে কন্টেন্ট গুলো দিব ওই রিলেটেড। জাস্ট এদিক থেকে আপনি এটা এমনি রাখেন, অ্যাডভান্স সেটিংসে যান। এদিকে আপনার বলতেছে আপনার যে অডিয়েন্সটা আছে তারা কি কিজ রিলেটেড, যদি কিজ রিলেটেড হয় তাহলে কিজ রিলেটেড দেন, যদি না হয় তাহলে দেওয়া দরকার নেই। অটোমেটিক ক্যাপশন, যদি আপনি অটোমেটিক ক্যাপশন অন রাখতে চান রাখেন, না রাখতে দরকার নেই। অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই এটা ডিসেবল করবেন না, এটা যেমনি আছে আপনারা রেখে দেন। ক্লিপস যেমনি আছে আপনারা রেখে দেন। ম্যানেজ ইউটিউবে অ্যাকাউন্ট, রিমুভ অ্যাকাউন্ট, এদিক থেকে রিমুভ কন্টেন্ট, যদি ইউটিউব কন্টেন্ট রিমুভ করতে চান আপনি রিমুভ করতে পারেন। ফিচার এলিজিবিলিটি, এটা আপনার সবকিছু এনাবেল করা আছে, এগুলো আস্তে আস্তে এনাবেল হয়ে যাবে। এগুলো সব বিষয় নিয়ে চিন্তা করার কিছু নাই, জাস্ট সেভ করে নেন এদিক থেকে। এবার আসেন আবার
পারমিশনস, আপনি যদি মনে করেন আপনি ইউটিউবে এসইও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাক্সেস লাগবে। অ্যাক্সেস ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। তখন আপনার ক্লায়েন্ট আপনাকে কি করবে, এটা হচ্ছে ক্লায়েন্ট এন্ড, ধরেন এটা এখন আমি বর্তমানে ক্লায়েন্ট এন্ডে আছি, আপনাদের আমি কাজ দিব, তখন আপনি ক্লায়েন্ট থেকে কিভাবে অ্যাক্সেস নেবেন, জাস্ট ইনভাইটেশনে ক্লিক করবেন। ইনভাইটেশনে ক্লিক করার পর আপনার যে মেইল আছে ওই মেইলটা আপনার ক্লায়েন্টে দিবেন, ক্লায়েন্ট আপনার ওই মেইলটা কপি করে জাস্ট এই জায়গায় পেস্ট করবে। পেস্ট করার পর আপনি কি ধরনের অ্যাক্সেস দিতে চায় ওই জিনিসটা এদিক থেকে করে দিবে। ম্যানেজ যদি দিয়ে দেয় তাহলে আপনি আপনার এই যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা রিমুভ করতে পারেন। আর যদি অন্য যেই জিনিসগুলো আছে যেমন ভিউয়ার লিমিটেড হচ্ছে কিছু জিনিসপত্র তারা দেখতে পারবে, যে পারমিশনগুলো আপনার দেওয়া হবে ওই পারমিশনগুলো অনুযায়ী যে কাজগুলো আছে ওই কাজগুলো আপনি দেখতে পারবেন। শুধু ভিউয়ার, আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না, এডিট ডিলিট কোনো কিছুই করতে পারবেন না, বাট দেখতে পারবেন, কন্টেন্টগুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে সাবটাইটেল এডিটর বলতে হচ্ছে আপনার ভিডিও দেখতে পারবেন, ভিডিওর ভিতরে যে কথা বলতেছে ওইটার সাবটাইটেল করে অ্যাড করতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন। এডিটর লিমিটেড, এদিকে হচ্ছে আপনি এডিট করতে পারবেন, বাট আপনি কোনো ধরনের রেভিনিউ ডাটা, মানে এই অ্যাকাউন্টের ভিতরে কি পরিমাণ, মানে অ্যাডসেন্স থেকে কি পরিমাণ টাকা আসছে ওই সব ওই ডাটা পাবেন না, বিষয়টা বুঝতে পারছেন। এডিটর হচ্ছে যে আপনি এই দিক থেকে লাইভে যাইতে পারবেন, সবকিছু করতে পারবেন, মানে রেভিনিউ যা আছে সবই দেখতে পারবেন, কিন্তু আপনি এটারে ডিলিট করতে পারবেন না, এটা বুঝতে পারছেন। ম্যানেজার যেটা আছে ওই ম্যানেজারের ভিতরে সবকিছুই করতে পারবেন, অ্যাকাউন্টটাও ডিলিট করে দিতে পারবেন। এখন আমরা কোন ধরনের অ্যাক্সেস নেই, আমরা ম্যানেজার অ্যাক্সেসই নেই, ঠিক আছে। ম্যানেজার অ্যাক্সেস নিয়ে আমাদের কাজ করতে হয়, কারণ আমরা তো ইউটিউব এসইও নিয়ে কাজ করবো, তো এসইও নিয়ে কাজ করতে গেলে এটার ভিতরে ডিপ ইনসাইটে আমার দেখতেই হবে, কিছু করার নেই। তো ওই জায়গা থেকে আপনার যে ক্লায়েন্ট আছে বা যে ক্লায়েন্ট, ইউটিউবের কাজ অনেক বেশি হয়, তো ওই ক্লায়েন্টের সাথে আপনার খুবই বিশ্বস্ততার একটা সম্পর্ক থাকতে হবে, যাতে আপনার ম্যানেজার অ্যাক্সেসটা দিতে তারা ইয়ে হয়। আর যদি তারা দিতে চাইছে না তখন আপনি কি করবেন, এডিটর অ্যাক্সেসটা নিয়ে নেবেন। বেস্ট হয় ম্যানেজার অ্যাক্সেস নিলে, যদি না দেয় তাহলে এডিটর অ্যাক্সেস নিয়ে নেবেন। এডিটর নট লিমিটেড, এডিটর, শুধু এডিটরের অ্যাক্সেসটা আছে, ভিডিওটা বুঝতে পারছেন। এটা দিলে কই যাবে, এই অ্যাক্সেসটা কই যাবে, আমি যে মেল থেকে পাঠাচ্ছি ওই মেলের ইনবক্সে চলে যাবে, এটা বুঝতে পারছেন। কোনো ডাউট আছে? এটা হচ্ছে মেইন বিষয়। কমিউনিটি, আপনি যদি কমিউনিটি বানাতে চান দেখবেন যে বড় বড় যারা সেলিব্রিটি আছে তাদের একটা ইউটিউবে কমিউনিটি আছে, ওই কমিউনিটি দ্বারা এই জায়গা থেকে মেনটেন করে যে অ্যাপ্রুভাল কি হবে, হিডেন ইউজার যা আছে এটি জাস্ট একটু দেখে নিন, এটি এত ইম্পর্টেন্ট কোনো কিছু না। এবার আসেন কন্টেন্টের দিকে। আমরা কন্টেন্ট পাবলিশ করি এই জায়গা থেকে, এই জায়গাটার ভিতরে ক্রিয়েট অপশনটা দেখতেছেন, এই ক্রিয়েট অপশনে যাবেন, আপলোড ভিডিওতে গিয়ে সিলেক্ট ফাইলে যান, সিলেক্ট ফাইলে গেলে আপনার লোকেশন ওপেন হবে। লোকেশন ওপেন হলে আপনার জাস্ট যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনি ধরেন এদিক থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম, ভিডিওটা আপলোড হওয়া শুরু করব, এদিকে আমার একটা ভিডিওর যে নামটা আছে ওই ভিডিওর নাম নিয়ে নিল, সাথে ডেটটা নিয়ে নিছে, ডেটটা ডিলিট করে দিলাম। এদিকে আপনার আমরা এদিকে ইউটিউবের ক্ষেত্রে আমরা পাইপ সাইন ইউজ করি, পাইপ সাইন চিনেন সবাই, পাইপ সাইন চিনেননি সবাই? এই বস্তুটা চিনেন সবাই? কেউ চিনেন না? এই পাইপ সাইনটা আমরা ইউজ করি, ধরেন এদিকে আমরা টাইটেলটা দিতে হবে, টাইটেল খুব অপটিমাইজ হতে হবে বুঝছেন, মানে আপনার এমন ভাবে টাইটেল দিতে হবে, ইউটিউবের টাইটেল হচ্ছে মেইন জিনিস, ইউটিউবের টাইটেল দেখে থাম্বনেল দেখে মানুষের আসলে ভিউ হয়। ইউটিউবের একটা রিসার্চ আছে যে মানুষ থাম্বনেল দেখেই আপনার ডিসাইড করে, মানে 70% মানুষ আপনার থাম্বনেল দেখে ডিসাইড করে আপনার ভিডিও দেখবে কি দেখবে না। দেখবেন যে সবাই লিখে রাখছে, যেমন এই যে এখন হচ্ছে যে সমন্বয়কের পৃথিবী, মানে বাংলাদেশ এখন সমন্বয়কের বাংলাদেশ, এখন যত ধরনের ভাইরাল কন্টেন্ট আছে এই সবকিছুর ভিতরে দেখবেন যে সমন্বয়ক যারা আছে তারা ছবি অ্যাড করে রাখছে, কিন্তু ভিতরে ঢুকলে দেখবেন সমন্বয়কের সহ নেই। বুঝতে পারছেন বিষয়টা? তো ওই রকম করে তারা থাম্বনেলটারে তারা অ্যাট্রাকটিভ বানায়, আপনার থাম্বনেল যত বেশি আকর্ষণীয় হবে আপনার ভিডিওর ভিউ তত বেশি হবে, বা ভিডিওটা ইমপ্রেশন তত বেশি করবে, বা মানুষের সামনে তত বেশি যাবে। তো ওইরকম করে আপনি করবেন। ধরেন আমরা এটা যেহেতু ভিডিও রিলেটেড দিছি, কুমিল্লা আইটির একটা ভিডিও দিছে, তো কুমিল্লা আইটি ইনস্টিটিউট, TTUTE ইনস্টিটিউট, লার্নের এল বড় হাতের হবে। এবার দেখেন এদিকে আপনার ডেসক্রিপশন দিতে বলছে, ডেসক্রিপশন কি দিবেন, ডেসক্রিপশন হচ্ছে যে আপনার যেই কন্টেন্ট আছে ওই কন্টেন্ট রিলেটেড একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। আমি বলেন যে ডেসক্রিপশন কই থেকে লিখবো, ডেসক্রিপশন আপনি সুন্দর করে নিজে নিজে লিখতে পারেন, যদি নিজে না পারেন সুন্দর করে চ্যাটজিপিটির কাছে চলে যান। আর যদি তারপরেও না পারেন, তারপরে না পারলে কি করবেন এটা আমরা এসইও ক্লাসে দেখবো। তো
ইনিশিয়ালি কন্টেন্ট লেখাটা শিখেন। আমরা আপনারা চ্যাট জিপিটি দেখাই এর মানে এই না যে আপনি পুরোপুরি চ্যাট জিপিটি নির্ভর হয়ে যাবেন। চ্যাট জিপিটি আমরা দেখাই ওই ক্ষেত্রে যখন আমরা আমরা নিজের একটা কন্টেন্ট লিখছি ওইটার আরো অপটিমাইজ করার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করি, কারণ চ্যাট জিপিটির কাছে আমার থেকে বেশি ইনফরমেশন আছে। ঠিক আছে, এখন আপনার কাছে আপনি জানেন চ্যাট জিপিটির কাছে ইনফরমেশন আছে কিন্তু আপনি ওরে কমান্ড করতে পারলেন না, প্রম্পটটা ঠিক করে লিখতে পারলেন না। আপনি ঠিক করে একটা ক্যাপশন লিখলেন, ক্যাপশন লেখার পর আপনি যে প্রম্পটটা দিয়েছেন, প্রম্পট বুঝেন? প্রম্পট সম্পর্কে ধারণা আছে? প্রম্পট সম্পর্কে ধারণা নাই। তো জিজ্ঞাসা করেন না কেন যে প্রম্পট কি? আপনি প্রম্পট সম্পর্কে জানেন না, আপনি আর আমি প্রম্পট প্রম্পট করতেছি আপনারা বুঝতেছেন না। এই যে আমরা সার্চ বার থাকে না এদিকে একটা, এই সার্চ বারে আমরা একটা কমান্ড করি না যে মেক ইট প্রফেশনাল বা সামথিং, আমরা যাই লিখি এই জায়গাটার ভিতরে, মানে আমরা ওরা কি করি, আমরা এদিকে মূলত তারা বুঝাই যে এই জিনিসটা আসলে কি, মানে আমি কি চাইতেছি এই জিনিসটা তারা বুঝাইতে হয়। এই যে আমি বোঝানোর যে চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য যে লেখাটা লিখতেছি এটা জিনিসটা আমরা বলতেছি প্রম্পট। আর এই যে প্রম্পটটা সে বুঝতেছে, যে ওয়েতে বুঝতেছে সে, এই প্রম্পট ওয়ে বুঝার বা এই যে অ্যালগরিদমটা কাজ করতেছে, এই পুরা সেকশনটা বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছেন? এই যে পুরো চ্যাট জিপিটি যে জিনিসটা দেখতেছেন এই পুরো জিনিসের বেসমেন্টে আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আপনি ওনারে কমান্ড করতেছেন, উনি ওনার যে ব্যাকএন্ডে যে ইনফরমেশন আছে বা যত রকমের লার্নিং তারা করানো হয়েছে, মানে এই কি বলে ওপেন এআই কোম্পানি তারা যত কিছু লার্ন করাইছে এই সব কিছু আপনার এই প্রম্পটের উপরে নির্ভর করে ওই জায়গা থেকে সে ইনফরমেশন গ্যাদার করে আপনার একটা আউটপুট দেয়। এই পুরো প্রসিডিউরটা করে কে? প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা বুঝতে পারছেন? আর আমরা যে কমান্ড করি তার এই কমান্ডারে আমরা বলি প্রম্পট। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে, ইরর দরকার নেই, বুঝাই লেছি। ধরেন এই জায়গাতে সুন্দর করে ক্যাপশন দিতে পারেন, কি ধরনের ক্যাপশন দিতে পারেন যে এই ভিডিওতে আপনি মূলত আসলে আলোচনা করছেন কি, যেমন এটা হচ্ছে কি ক্যারাজল অ্যাডার ক্লাস। তো ক্যারাজল অ্যাডার ক্লাস, ক্যারাজল জিনিসটা কি ওই জিনিস আপনার লেখার দরকার নেই। এদিকে জাস্ট আপনি এই জিনিসটা লিখবেন খুব ৩ লাইন ৪ লাইনের বা ২ লাইন ৩ লাইনে লিখবেন যে আপনি ক্যারাজল অ্যাড দেখাইছেন, যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। যদিও কেউ ডেসক্রিপশন পড়ে না, ডেসক্রিপশন আপনি জেনারিক ভাবে লিখে রাখতে পারেন আগে থেকে, যেমন আমরা ইয়ে করে রাখি না এওয়াই মেসেজগুলো রেডি করে রাখি না, অটোমেশন রেডি করে রাখি, এসএমএস আমরা এরকম ইয়ে করে রাখতে পারি, ডেসক্রিপশন রেডি করে রাখতে পারি, প্রতি ভিডিওতে সেম ডেসক্রিপশন যাবে, যে জিনিসটা আমি করি না, কারণ আপনার প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা করে এসইও করতে হয়, প্রতিটা ভিডিওর ভিতরে আপনার ডেসক্রিপশনে একটা এসইওর মার্ক থাকে। এটা বুঝতে পারছি। তো ওই ক্ষেত্রে আমরা যে টাইটেলটা দিতেছি টাইটেলটা অবশ্যই রিসার্চ করে দিব, আমরা যে ভিডিওটা বানাবো ওইটা অবশ্যই রিসার্চ করে ভিডিওটা বানাবো। আর ভিডিওতে আমরা যে কথাটা বলতেছি ওই ভিডিওর ভিতরে সবচেয়ে ক্যাচি লাইন যেটা আছে ওই ক্যাচি লাইনটা দিয়ে আমরা ভিডিওটা শুরু করব, ভিডিও এডিট করার সময় ভিডিওটা শুরু করব। আর যে টাইটেল লিখতেছি ওই টাইটেলের ভিতরে অবশ্যই আমার ভিডিওতে যে কন্টেন্টটা আছে ওই রিলেটেড আমার টাইটেলটা থাকতে হবে। এটা ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটা থাম্বনেল। থাম্বনেল তো আমি এতক্ষণ ধরেই বলতেছি যে আপনার 70% ডিসাইড করে যে আপনার থাম্বনেলটা কেমন আছে। আপনার থাম্বনেল যদি ভালো না হয় ভিডিও হবে না। আপনার এমন না যে থাম্বনেল ভালো না আপনার ভিডিও ভিউ হইতেছে না, এরকম না। আপনার চ্যানেলের উপর ডিপেন্ড করবে যে আপনার ভিডিওটা কেমন হয়েছে। এমন মনে করেন আপনি আমার মতো ভিডিও পোস্ট করেন, আজকে একটা পোস্ট করে ৩ মাস পরে আরেকটা পোস্ট করছি, এটা জীবনও ভিউ হইব না, আপনি যত সুন্দরী থাম্বনেল দেন। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার ক্ষেত্রে আমরা যেরকম একটা প্রসিডিউর মেনটেন করি না যে একদিন পর পর বা ২ দিন পর পর বা ৩ দিন পর পর বা সপ্তাহে ১ দিন বা মাসে ১ দিন, এরকম একটা প্রসিডিউর মেনটেন করে দিতে হবে। যাতে আপনার অ্যালগরিদম আপনার সাথে কম্পিটেবল হয়, আপনার সাথে ফ্রেন্ডলি হয়। যে সে বুঝতে পারে যে আমার যে ইউজার আছে ওই ইউজার এভাবে কাজ করে। বুঝতে পারছেন? আপনার থেকে যাতে সে বিপরীত কাজ না করে। যে আপনি আজকে দিলেন, কালকে দিলেন না, পরশুদিন দিলেন। আবার পরশুদিন দিলেন না, এরপরের দিন দিলেন, এরপরের দিন আবার দিলেন না। মানে আপনার কোনো ইয়ে নাই, schedule নাই। সে বুঝতেছেন না আপনি কি কাজ করতেছেন। এমনভাবে দিবেন যে সে যাতে বুঝে আপনার। যে সে ১ দিন পর পর দেয় বা ২ দিন পর পর দেয় বা ৩ দিন পর পর দেয়। এরকম করে যাতে সে বুঝতে পারে বিষয়টা। ক্লিয়ার আমার কথাটা? সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় বিষয় হচ্ছে কনসিস্টেন্সি। আপনার কনসিস্টেন্সি না থাকে, নট অনলি সোশ্যাল মিডিয়া, আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, আপনার যদি কনসিস্টেন্সি না থাকে, আপনি ২-৩ ক্লাস পরে আপনি দেখবেন যে হতাশ হয়ে গেছেন। বুঝতে পারছেন? এসএমএস সোশ্যাল মিডিয়াও আপনার হেল্প করবে না। তো থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে থাম্বনেল ডিজাইনের একটা ভিডিও দেখে নিয়েন। এটি হচ্ছে গ্রাফিক ডিজাইন যারা করে তারা এগুলা সম্পর্কে ভালো জানে, আমার কোনো ধারণা নাই এটি নিয়ে যে কেমন ধরনের কন্টেন্ট হওয়া দরকার বা কি হওয়া দরকার, এগুলো আপনারা দেখে নিয়েন। কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনারা এতটুকু জিনিস সবসময় মাথায় রাখবেন যে থাম্বনেল যে ডিজাইনটা হইতেছে ওইটাতে যাতে আপনার কন্টেন্ট রিলেটেড যত ইনফরমেশন আছে তার সবচেয়ে বেশি ক্যাচেবল যে ইনফরমেশনটা আছে
ওইটা যাতে থাকে, বুঝতে পারছেন? আর কালার কম্বিনেশনের ক্ষেত্রে এমন কালার দিবেন যেটা মানুষের চোখে লাগে, মানে আপনার ইউটিউব ফিডে দেখতে গিয়ে দেখবেন যে সব অনেক কালারফুল দিয়ে রাখছে, ওই কালারফুলের ভিতরে আপনার কন্টেন্টটা কালারফুল হয়, বুঝতে পারছেন? এরপরেও অনেক কিছু থাকে ওই জিনিসগুলো, যেমন ধরেন আপনার যে ধরেন আমি এখন খালিদ ফারহানের নাম বলতেছি, খালিদ ফারহানের নাম কেন বলছি, কারণ আমি ওনার ভিডিও দেখতে 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 এমন অবস্থা হচ্ছে উনি আমার টপ অফ দ্য মাইন্ডে আছে, ঠিক আছে? আমি অন্য কারোর নাম বলতেছি না, কারণ আমি অনেকের ভিডিও দিই কিন্তু তার নাম কেন বলতেছি, কারণ ওনার নামটা আমার টপ অফ দ্য মাইন্ডে আছে, ঠিক আছে? তো এমনই আপনার ওনার যদি থাম্বনেলটা সুন্দরও না হয় আমি ওনার ভিডিওতে ক্লিক করব, কারণ হচ্ছে কি, কারণ ওনার ভিডিও দেখে আমি অভ্যস্ত, বুঝতে পারছেন? এরকম অনেকগুলা ইনসাইড দিয়ে কাজ করে, যে আপনার থাম্বনেল সুন্দর হলেই হবে না, দেখবেন যে আজকে থেকে সে ভিডিও করা শুরু করছে, সে আজকে থেকে ভিডিও অনেক সুন্দর থাম্বনেল করতেছে কিন্তু ভিউ নাই, কেন ভিউ নাই? কারণ এই যে নতুন চ্যানেলটা আছে এই নতুন চ্যানেলটা রিচ করতে জানে না, কেমনে কার কাছে পৌঁছাবে, তার টার্গেট অডিয়েন্স কারা সে জানে না, তো সে যখন জানবে অটোমেটিক মানুষের কাছে রিচ করবে, তখন ওই সুন্দর থাম্বনেলটাও কাজ করবে। তো সবকিছু সুন্দর করে নিলেও হবে না, সব প্রফেশনালি নিলেও হবে না, আপনার আগে থেকে কিছু কাজ করে নিতে হবে, বুঝতে পারছেন? এবার দেখেন প্লে লিস্ট, আপনি যদি চান যে আমি আলাদা আলাদা সেপারেট সেপারেট প্লে লিস্ট করবো, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা প্লে লিস্ট করলেন, আপনি গ্রাফিক ডিজাইনের জন্য একটা প্লে লিস্ট করলেন, আপনি ওয়েব ডিজাইনের জন্য একটা প্লে লিস্ট করলেন, ওই প্লে লিস্টের ভিতরে গ্রাফিক ডিজাইনের জন্য গ্রাফিক ডিজাইন, যখন ভিডিও কন্টেন্ট আপলোড করবেন যে ডিজিটাল মার্কেটিং এ তখন ডিজিটাল মার্কেটিং চলে যাবে, যদি ওয়েব 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 ডেভেলপমেন্টের ভিডিও আপলোড করেন তখন ওয়েব ডেভেলপমেন্ট চলে যাবে, এরকম যদি চান কি করবেন, প্লে লিস্টে ক্লিক করলেন, ক্লিক করার পরে ক্রিয়েট প্লে লিস্ট ক্লিক করেন, করলেন নিউ প্লে লিস্ট, নিউ পডকাস্ট, পডকাস্ট একটু পরে বুঝতেছি, নিউ প্লে লিস্টে ক্লিক করেন, এদিকে বলেছে আপনি প্লে লিস্টের টাইটেল দিয়ে ধরেন আমি এদিকে দিলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এরপর দেখেন আপনার বলছে ডেসক্রিপশন দিতে, ডেসক্রিপশন কি হবে, আপনি এই যে প্লে লিস্টটা বানাচ্ছেন এই প্লে লিস্টের ভিতরে আপনার কি ধরনের কন্টেন্ট থাকবে, কি থাকবে ইনফরমেশন, আপনি এই প্লে লিস্টটা কেন দেখবেন, দেখলে আপনার কি হতে পারে, ডু ডন্টস বেনিফিটস, এই জিনিসগুলো আপনি এদিকে ইনফরমেশনগুলো গ্যাদার করে দিবেন, যদিও এই জিনিস কেউ পড়ে না, তারপরে এই জিনিসটা দিয়ে দিবেন, কেন দিবেন, প্রফেশনাল যাতে দেখতে মনে হয়। এরপর হচ্ছে আপনার এই যে ভিজিবিলিটি, আপনি এটা কে কে দেখতে পারবে, এদিকে দেখা যায় তিনটে অপশন আছে, আপনার প্রাইভেট থাকবে, আনলিস্টেড থাকবে, পাবলিক থাকবে, পাবলিক হচ্ছে সবাই দেখতে পারবে, মানে একদম সাধারণ জনসাধারণ দেখতে পারে, আনলিস্টেড, আনলিস্টেড বিষয়টা কি, আনলিস্টেড বিষয় আর প্রাইভেট বিষয়টা কাইন্ড অফ সেম বাট সেম না, আনলিস্টেডের বিষয়টা হচ্ছে আপনি এটা পোস্ট করছেন ঠিক আছে কিন্তু এটা আপনার চ্যানেলে আসবে না, আপনি পোস্ট করছেন ঠিক আছে এটা কিন্তু চ্যানেলে দেখাবেন, এটা বুঝতে পারছেন? আপনাদেরকে আমি যতগুলো ভিডিও দেই সব হচ্ছে আমি আনলিস্ট করে দিই, মানে আপনাদের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা আছে কিন্তু এই ভিডিওগুলো আপনারা ছাড়া আর কেউ দেখতে পারে না, এটা বুঝতে পারছেন? আরেকটা সিস্টেম আছে প্রাইভেট, প্রাইভেট বিষয়টা কি, এটাও সেম, যে আমি ভিডিওটা আপলোড করে রাখবো, এই ভিডিওটা আমি ছাড়া কেউ দেখতে পারবেন, এটা বুঝাইতে পারছি? কিন্তু এই দুইটা জিনিসই আমি যদি আপনার লিঙ্ক শেয়ার করি, মানে শেয়ার বা শেয়ারেবল লিঙ্ক দেই, আপনি শেয়ারেবল লিঙ্কটা দিয়ে আপনি প্রাইভেট হোক আর আনলিস্টেড হোক দুইটা ভিডিও আপনি দেখতে পারবেন, যদি আমি আপনার দেখার সুযোগ দিই, এটা বুঝতে পারছেন? এই যে আমি আপনাদেরকে যে লিঙ্কগুলো দিই এই লিঙ্কগুলো যদি আপনি অন্য কারোর কাছে শেয়ার না করেন সে কখনোই এই ভিডিওগুলো দেখতে পারবেন, কিন্তু আমি যে ভিডিওগুলো পাবলিক করে দিয়েছি এই ভিডিওগুলো আপনারাও দেখতে পারতেছেন, সবাই দেখতে পারতেছে, এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা এবার দেখেন ডাটা পাবলিশড, এই জিনিসটা কি, আপনার যে ডাটাগুলো দিতেছেন এটা কেমন ডাটা, এটা কি নতুন ডাটা নাকি আগের ডাটা, মানে এখন আপনি এরকম হইতে পারে প্লে লিস্ট, আপনি এই যে প্লে লিস্টটা আজকে বানাইতেছি এদিকে যে ভিডিওগুলো আপলোড করবো এই ভিডিওগুলো আমি আরো 4-5 বছর আগে আপলোড করে রাখছিলাম, তো এইগুলো যে আমি অ্যাড করতেছি এগুলো কোন ধরনের ভিডিও, এই জিনিসগুলোরে এদিকে আমি, মানে আমি যে ডাটাগুলো দিচ্ছি ডাটাগুলো কি নতুন ডাটা নাকি পুরাতন ডাটা, এই জিনিসগুলোরে এদিকে স্লট করা হয়, মানে স্লটিং সিস্টেম আর কি, এটা যদি আপনি দিয়ে দেন ডেসক্রিপশন দিয়ে দেন, এগুলো তো রিকোয়ার্ড কোনো কিছু না, জাস্ট সুন্দর করে ক্রিয়েট অপশনে ক্লিক করেন, ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখবেন যে এই জায়গাতে সুন্দর করে আপনাকে দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং, চলে আসছে ডিজিটাল মার্কেটিং এসএমএস। আমরা যদি আরেকটা ক্রিয়েট করি তাহলে জিনিসটাই বুঝতে পারবেন, ধরেন এদিকে আমি দিলাম গ্রাফিক্স ডিজাইন, ডিজাইন এই জিনিসগুলো তো আর বোঝানোর দরকার নাই, ক্রিয়েট করলাম,
চলে এসো, আসে না কেন, মাইন্ড করছো? দেখেন এখন আপনার এইগুলা কোনো কিছু সিলেক্ট করা থাকবে না। আপনি যখন কাজ করতে যাবেন প্লেলিস্ট রেডি করবেন তখন কোনো কিছু সিলেক্ট থাকবে না, যখন আপলোড করবেন তখন এরকম সিলেক্ট অপশন থাকবে। এবার হচ্ছে কথা হচ্ছে আপনি এদিকে যে ভিডিওটা দিতেছেন এটা কি গ্রাফিক রিলেটেড না ডিজিটাল মার্কেটিং রিলেটেড? যেই রিলেটেড হবে আপনি ওটাতে ক্লিক করেন, ক্লিক করে ডান করে দেন। ডান করে দিলে কি হবে, আপনার যেই ভিডিওটা আছে এটা ওই প্লেলিস্টের আন্ডারে চলে যাবে। এটা বুঝাতে পারছি? মানে ক্যাটাগরি করে দিলেন, আপনি আলাদা আলাদা ক্যাটাগরি করলেন। আর যদি এই ক্যাটাগরিটা না করতেন কি হইতো, আপনি যেমনে আপলোড করতেছেন, ধরেন আজকে আপনি গ্রাফিক ডিজাইন করছেন, তার 2 ঘন্টা পরে আপনি ডিজিটাল মার্কেটিং করছেন, তার 3 ঘন্টা পরে আপনি ওয়েব ডিজাইন করছেন, সব ভিডিও এক সিরিয়ালে আসছে। তখন এটা যখন আপনি প্রোফাইলটা দেখেন, মানে একটা প্রোফাইল যখন আপনি দেখেন বা চ্যানেলটা যখন আপনি দেখেন তখন দেখতে হজবরল মনে হয় যে এদিকে ডিজিটাল মার্কেটিং, এদিকে গ্রাফিক ডিজাইন, এদিকে ওয়েব ডিজাইন, সব একসাথে। কিন্তু আমি যখন 3টা আলাদা আলাদা পার্ট করে দিলাম, 3টা আলাদা আলাদা পার্টে 3টা আলাদা আলাদা জিনিস থাকবে। এটা বুঝতে পারছি? এবার আসেন, তারা জিজ্ঞেস করছে আপনি যে ভিডিওটা দিচ্ছেন এটা কি মেড ফর কিডস নাকি মেড ফর অ্যাডাল্টস? মেড ফর অ্যাডাল্টস মিনস আপনার 18+, 18+ কন্টেন্ট। আর যদি মেড ফর কিডস হয় আপনি এদিক থেকে ক্লিক করে দিবেন। যদি 18 নিচের বয়সের কন্টেন্ট হয় এদিকে আপনি বলে দিবেন যে ইয়েস মেড ফর কিডস। আর যদি না হয় তাহলে নো মেড ফর কিডস। আপনি এদিকে একবার সিলেক্ট করে দিয়েছেন তো এটা সেভ হয়ে যাবে, আপনার দ্বিতীয়বার এটা এডিট করার দরকার হবে না। এদিকে দিয়ে দিচ্ছেন, এটা ডিফল্ট, এটা ইয়ে হয়ে গেল, ড্রাফট হয়ে গেল। এবার এজ রেস্ট্রিকশন, আপনি যদি এজ কোনো রেস্ট্রিকশন থাকে যে 18 বছরের উপরে দেখতে হবে, 18 বছর নিচে দেখতে পারবেন না, এরকম যদি কোনো কিছু থাকে এটা আপনি দিক থেকে দিতে পারেন। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? ডাউট নাই তো? আচ্ছা, এই পেজটা তো পুরোপুরি বুঝতে পারছেন এদিকে কি কি কাজ আছে। এবার আছে নেক্সট পেজ। নেক্সট পেজে কি আছে আমাদের, ভিডিও এলিমেন্টস। ভিডিও এলিমেন্টসে দেখবেন, আপনারা দেখবেন যে ইউটিউবের নিচে ছোট করে একটা সাবটাইটেলের অপশন আছে, কখনো খেয়াল করছেন? সাবটাইটেলের একটা অপশন আছে হাতের ডান দিকে নিচের দিকে, ওই যে কোয়ালিটির অপশন, প্রথমে কোয়ালিটি বাড়ানো কমানো যায়, এরপরে একটা সাবটাইটেল একটা অপশন আছে, ওই সাবটাইটেল অপশনটা আপনি যদি চান যে আমার ভিডিওর ভিতরে আমি সাবটাইটেল অ্যাড করব, কিছুক্ষণ আগে একটা অপশন কিন্তু দেখে আসছি আমরা অ্যাক্সেসে, সাবটাইটেল এডিটর। এই সাবটাইটেল এডিটরে আমরা ওই এই কাজটার জন্য সাবটাইটেল এডিটরের অ্যাক্সেসটা দিব। বুঝতে পারছেন? সাবটাইটেল জিনিসটা কি, আমার ভিডিওতে যে কথাটা বলা হইতেছে ওই কথাটা হয় সেম ল্যাঙ্গুয়েজে বলবে বা অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে বলবে। সাবটাইটেল বলতে আমরা বুঝি অন্য ল্যাঙ্গুয়েজে, ধরেন মারাঠি ভাষায় বলতে সেটা ইংলিশে কনভার্ট করে দিল, বা কোরিয়ান ভাষায় বলতে সেটা বাংলায় কনভার্ট করে দিল। ওইরকম কোনো একটা ইয়া মানে ওইরকম কোনো একটা অ্যাঙ্গেল বোঝায়। তো ওই জিনিসটা আমরা এদিক থেকে অ্যাড করতে পারি। এটা ডিসেবল আছে কারণ হচ্ছে আমার ভিডিওটা এখনো আপলোড হয় নাই, আপলোড হয়ে গেলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার অ্যাড অ্যান্ড অ্যাড স্ক্রিন। অ্যাড স্ক্রিন বিষয়টা কি, ধরুন আপনি ভিডিওগুলো দেখতেছেন, আপনি যখন পুরো ভিডিও দেখেন লাস্টের দিকে আপনার 2টা ভিডিও সাজেস্ট করে, হয় 2টা ভিডিও সাজেস্ট করবে, না একটা প্লে লিস্ট একটা ভিডিও সাজেস্ট করবে, না হয় সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করার জন্য একটা লোগো সাজেস্ট করবে, ওদের চ্যানেলের লোগো করবে, সাজেস্ট করবে, পাশে একটা ভিডিও সাজেস্ট করবে। তো এরকম করার ক্ষেত্রে আপনারা কিভাবে করতে পারেন, ইম্পোর্ট অফ ভিডিওর ভিতরে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে আপনার এখনো তো আমার ভিডিও আপলোড হয় নাই, কি হবে আমি জানি না, দেখি কি হয়। আসেন, দেখেন একটা ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, ঠিক আছে, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, টু ভিডিও, টু ভিডিও, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, ওয়ান প্লে লিস্ট, মানে 3টা জিনিস সেদিকে অ্যাড করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি এগুলো কোথায় অ্যাড করবেন, এগুলো সব হচ্ছে এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন কি, আপনার ভিডিও শেষ পার্ট, ভিডিও শেষে দেখবেন সবসময় কিছু ভিডিও তারা অ্যাড করে রাখে, তো ওই ভিডিওগুলোই আমরা এদিক থেকে অ্যাড করি আর কি। এত যদি লোড নেয়, ধরেন আমরা এটাই নিলাম, কাজই করতেছে না কি নিয়ম, ধরেন এই বিষয়টা নিলাম, এদিকে কি আছে, সাবস্ক্রাইব আছে আর ভিডিও আছে। বাহ, আমার প্রোফাইল থেকে আমি দেখাইতেছি, নাইস। ধরেন এটার আমি টান দিয়ে একদম এন্ড স্ক্রিনে নিয়ে গেলাম, ঠিক আছে, এটা কিন্তু পুরো ভিডিওর উপরে আছে। তো পুরো ভিডিওর উপরে যদি আপনার এই জিনিসই চলতে থাকে তো মানুষ তো আর ভিডিও দেখবো না, সারাক্ষণ ওই জিনিসই দেখবো। এসো, আসে না কেন?
আচ্ছা এই পার্টটা দেখেন, ওটা পরে দেখেছি। ধরেন এদিকে আমার কি আসতেছে, বেস্ট ফর ভিউয়ার, ঠিক আছে, মানে বেস্ট ফর ভিউয়ার বলতে বুঝাইতেছে এদিকে আপনার যে ভিডিওটা খুব ভালো কাজ করছে, আপনার সবগুলা আপলোড করছে, অনেকগুলো ভিডিও আপলোড করছেন, ওই ভিডিওর ভিতরে সবচেয়ে ভালো যে ভিডিওটা কাজ করছে, যেটাতে অনেক বেশি ভিউ আছে, লাইক আছে, কমেন্ট আছে, শেয়ার আছে, এরকম টাইপ যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা ইউটিউব নিজে নিজে সাজেস্ট করবে। আর যদি আপনি নিজে দেন স্পেসিফিক, আপনি কোনো একটা চুজ করে দিবেন, আপনি যদি চান যে হ্যাঁ আমি একটা চুজ করে দেই ওইটাই দিবেন, তখন আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এদিকে যেহেতু আমার কোনো ভিডিও নাই, কোনো কিছু ভিডিও দেখাবে না, আপনার যদি ভিডিও থাকে আপলোড করা, সেক্ষেত্রে আপনার এদিকে ভিডিওটা দেখাবে। ভিডিওটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, এবার আসেন অন্যগুলো যদি আমরা দেখি, প্লাস এলিমেন্টে যদি আপনি ক্লিক করেন, এদিকে আপনি চাইলে প্লেলিস্ট অ্যাড করতে পারেন, চ্যানেল অ্যাড করতে পারেন, সাবস্ক্রাইবার অলরেডি অ্যাড করা আছে, লিংক অলরেডি অ্যাড করা আছে, এদিকে অ্যাড করার কোনো কিছু নাই। যদি আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। এটা আমরা সেভ দিয়ে দিলাম। এটা আপনার ভালো কাজ করবে কোন সময়, যখন আপনার 100% ভিডিওটা লোড হয়ে গেছে, মানে একদম আপলোড হয়ে গেছে, তখন আপনার এই জিনিসটা একদম নিখুঁতভাবে কাজ করবে। আমাদের দুইটা জিনিস একসাথে চলতেছে, তো ওই কারণে ঝামেলা করতেছে। মানে সেভ দিলাম এটা। অ্যাড কার্ডস, আপনি একটা জিনিস দেখবেন ইউটিউবে অনেক সময় মানুষ বলে, যারা ইউটিউবে ভিডিওটা বানাইছে তারা বলে যে গত ভিডিওতে আমরা দেখছি অমুক জিনিস, গত ভিডিওর কথা বলার পরে বলবো যে আমি উপরে পিন করে দিছি, একটা কথা বলে না, উপরে পিন করে দিছি, উপরে পিনটা কিভাবে করে, এই অ্যাড কার্ডস, অ্যাড কার্ডস এর ভিতরে অ্যাড করেন, অ্যাডে ক্লিক করলে আপনাকে আগের মতো একটা স্ক্রিন নিয়ে যাবে, কিন্তু ওইদিকে আমরা এটা কই অ্যাড করছি, একদম সবাই লাস্টে অ্যাড করছি, কিন্তু এখন আমার এই জায়গাতে খুঁজে বের করতে হবে যে আমি কোন জায়গায় এই কথাটা বলছি, কারণ আমি তো ভিডিওটা এডিট করে ফেলছি, মানে রেডি করে ফেলছি, রেডি করার পরে আমি কত সেকেন্ডে বা কত মিনিটে আমি বলছি যে আমার উপরে পিন করা আছে, এই কথাটা যে যত মিনিট বা যত সেকেন্ডে বলছি, ওই জায়গাতে সুন্দর করে আমি এটা প্লেস করব। ধরলাম আমি 20 মিনিট বা 19 মিনিট 27 সেকেন্ড 24 মিলি সেকেন্ডে আমি এটা বলছি। এবার এদিকে ক্লিক করেন, এটা আসলো, আসার পরে এখন আমি যে ভিডিওটা বা যে প্লে লিস্টটা বা যে চ্যানেলটা আমি রিকমেন্ড করতে চাই, ওইটা জাস্ট এদিক থেকে অ্যাড করে দেবো। ধরেন আমি একটা ভিডিও অ্যাড করতে চাই, তো ভিডিওতে আমি ক্লিক করি, এদিকে তো আমার কোনো ভিডিও নাই, যে ভিডিওটা আপনি অ্যাড করতে যাচ্ছেন, যে প্রিভিয়াস অ্যাডটা, ওইটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন, সেভ করে দিলে ওই জায়গাতে এটা অ্যাড হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? বুঝতে পারছেন তো? ঠিক আছে, ডিসকার্ড করে দিলাম যেহেতু আপনারা বুঝতে পারছেন। এদিকে অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে। এবার আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে কি করে, আমাদের কপিরাইটটা চেক করে, আমাদের এই যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা কি কপিরাইট ফ্রি না কপিরাইট অ্যাডেড। যদি কপিরাইট অ্যাডেড হয় তাহলে আপনার ওয়ার্নিং দিবে, আর যদি কপিরাইট ফ্রি হয় তাহলে এদিকে গ্রিন একটা সাইন উঠবে, টিক সাইন উঠবে, এরপর আপনি নেক্সট স্টেপে চলে যান। ঠিক আছে, এখন এটা আপডেটিং হইতেছে। এদিকে একটা জিনিস বলে রাখি, আপনার এটা কিন্তু জাস্ট আপলোডিং হইতেছে, এদিকে আপলোড হইতেছে, ঠিক আছে, আপলোড হওয়ার পরে এসডি হইতেছে, ঠিক আছে, এসডি হওয়ার পরে এটা এইচডি কনভার্ট হয়, মানে এটা অটোমেটিক এটারে এই কোয়ালিটি যেটা আছে এটা একটু বিল্ড মানে আরেকটু বাড়ায় না এটা ইউটিউবে। এইচডি হয়, এইচডি হওয়ার পর এটা কোয়ালিটি চেক করে, কোয়ালিটি চেক করে বলতে কি, আপনার এসডি প্রসেসে কোনো ধরনের কপিরাইট ইস্যু আছে কিনা, এই এসডি প্রসেসে তারা চেক করে নেয় যে কোনো জায়গা থেকে আপনি মিউজিক অ্যাড করছেন কিনা, কোনো কন্টেন্টের সাথে কোনো কন্টেন্ট মিলতেছে কিনা, এরকম টাইপ যদি কোনো কিছু পায়, এদিকে আপনারা একটা কপিরাইট ইস্যু দিয়ে দিবে, তখন আর আপনি এই ভিডিওটা আপলোড তো করতেই পারবেন, আপলোড করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপলোড করে দেওয়ার পরে আপনার একটা রেস্ট্রিকশন আসতে পারে। তো বেস্ট হচ্ছে আপনি এমন কোনো কিছু করবেন না যেটাতে আপনার রেস্ট্রিকশন আসবে বা সামথিং কিছু একটা হবে। আপনি সবসময় একদম জেনুইন কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন, যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা, না ঝামেলা আছে? আচ্ছা, এবার আসেন ভিজিবিলিটি। কিছুক্ষণ আগেও ভিজিবিলিটি সম্পর্কে আমি বলে আসছি, এখন আবার বলতেছি। এই যে ভিডিওটা আমি আপলোড করতেছি, বা ধরেন আপনাদেরকে আমি যে ভিডিওগুলো দেই, এই ভিডিওগুলো আমি কি করি, যে ভিডিওগুলো আমার মনে হয় যে এই ভিডিওগুলো পাবলিক করা দরকার, ওইগুলো আমি পাবলিক করে আমি পাবলিশ করি। যেটা মনে হয় যে আমার পাবলিক করা দরকার নাই, ওইটা আমি আনলিস্ট করে রাখি। আর প্রাইভেট আমি তেমন একটা করি না, বা দরকার হয় না এখন পর্যন্ত। প্রাইভেট কোনটি করবেন, ধরেন আপনি যদি আমার মতো হন যে গুগল স্টোরেজ ফিল আপ হয়ে গেছে, এখন আর গুগল অ্যাকাউন্ট খুলতে দেয় না, এখন আমি কি করব, ইউটিউবে অনেক আনলিমিটেড স্টোরেজ আছে, আমি ইউটিউবে নিয়ে আপলোড করে রেখে, ঠিক আছে, আমি এই কাজ করি ভিডিওর ক্ষেত্রে, আমি এইসব জিনিস এমনি পাবলিক করে উপরের দিকে ইউটিউবে নিয়ে ফালাই রাখি, কারণ ইউটিউবে তো আনলিমিটেড স্টোরেজ আছে। আর আনলিস্ট করার ক্ষেত্রে কি করি, আপনার যত ভিডিও আছে সব আনলিস্ট করি, আনলিস্ট করে জাস্ট নিচের দিকে বাকি কাজ করি। আর যদি পাবলিক করার দরকার ওটা পাবলিক করবেন, পাবলিক করার পরে আপনি চাইলে প্রিমিয়ার টাইম সিলেক্ট করতে পারেন, যে আপনি কোন সময় এই ভিডিওটা প্রিমিয়ার হবে, ঠিক আছে। যে অনেক সময় হয় না ভিডিও, সিনেমার ক্ষেত্রে দেখবেন যে
যে একটা টাইম থাকে যে এই সিনেমাটা এতটায় রিলিজ হবে, তখন দেখবেন যে মানুষ আগে থেকে হলে যায় বসে থাকে যে এই ভিডিওটা এতটার সময় শুরু হবে, মানে প্রথম যখন রিলিজ হয়, ফার্স্ট রিলিজ যেটা বলে আর কি। ওই ক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারেন, মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট প্রিমিয়ার না করলেও চলে, আপনি নিজে থেকে স্কেডিউল করে দিতে পারেন। স্কেডিউল করে আপনি যদি চান যে আমার এই ভিডিওটা অমুক সময় শুরু হোক বা অমুক সময় যেটা পাবলিশ হোক, আপনি এই জিনিসটা করতে পারেন। আমি যেটা জীবনও করি নাই, আমি আপনারা করলে করেন, কোনো সমস্যা নেই। এটা ইনস্ট্যান্ট প্রিমিয়ার হয়ে যায়। আপনাদের এই যে আপলোড হইতেছে, এদিকে ভিডিও আপলোড হইতেছে, ভিডিওর এদিকে আপলোড হইতেছে, এই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন অটোমেটিক দেখবেন যে ভিডিওটা প্রিমিয়ার হওয়া শুরু হয়ে গেছে, মানে লাইভ হওয়া শুরু হয়ে গেছে। এদিকে আপলোড হয়েছে ঠিক আছে, কিন্তু ওইদিকে যতটুকু আপলোড হয়েছে অতটুকু আপনি দেখতেছেন। এটা বুঝাইতে পারছি? আর যদি আমি এদিকে এই অপশনটা অন করে দেই, তখন আপলোড হবে, আপলোড হওয়ার পরবর্তী সময় এটা প্রিমিয়ার হওয়া শুরু করবে। এটা বুঝতে পারছেন? এই কারণে আমরা এটা অন করতেছি না। কাহিনী শেষ। এটি জাস্ট একটু পড়ে নিয়েন, এটি এত পড়ার মতো কিছু নাই, তাও পড়ে নিয়েন। জীবনের ফার্স্ট হিসেবে পাবলিশ করে দিবেন, পাবলিশ করে দিলে কাহিনী শেষ। পাবলিশ করে দিলে এই একটা লিঙ্ক আপনাদের শেয়ারেবল লিঙ্ক আসবে, এই লিঙ্কটা ক্লিক করবেন বা এদিক থেকে কপিতে ক্লিক করে রাখেন, ক্লিক করে যেদিকে আপনার পেস্ট করা দরকার ওইদিকে পেস্ট করে সেন্ড করে দেন, এটা সেন্ড হয়ে যাবে। এটা ক্লিয়ার? পাবলিশ করতেছি না কারণ আপলোড হয়নি। কারণ এই যে এই জিনিসটা আপলোড হয় নাই, এটা কই থাকবে? এটা ড্রাফট হয়ে যাবে, এটা কিন্তু ডিলিট হবে না। আমি এটা বন্ধ করে দিলাম না, বন্ধ করে দিলে কি হবে? হওয়ার কথা এটা চলে যাওয়ার কথা বা ডিলিট হয়ে যাওয়ার কথা সার্ভার থেকে। এটা কোনো সময় সার্ভার থেকে ডিলিট হবে না, কারণ এটা আপনার ধরেন 1 সেকেন্ড আপলোড হয়েছে, 1 সেকেন্ড ড্রাফট হয়, 1 সেকেন্ড 1 মিনিট আপলোড হয়েছে, 1 মিনিট ড্রাফট হয়ে গেছে। এটা বুঝতে পারছেন? এই যে ড্রাফটে আছে আপনার, আপনি যদি চান যে এখন এটা ক্যান্সেল করে দিতে, আপনি ক্যান্সেল করে দিতে পারেন। আপনি যদি চান যে ড্রাফটটা এডিট করবেন, ড্রাফটটা এডিট করতে পারেন। ধরেন আমি ক্যান্সেল করে দিতেছি, ক্যান্সেল করে দেওয়ার সময় আপনারা অবশ্যই একটু জিজ্ঞেস করবেন যে আপনি আসলে শিওর কিনা, আপনি ক্যান্সেল করে দেন। আর যদি আপনি এরকম হয় আপনার চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আপলোড করতেছেন, তখন আপনার একটা নোটিফিকেশন এটা দিবে যে ক্যান্সেলের সময় একটা নোটিফিকেশন দিল না, এরকম একটা দিবে। দেওয়ার পরে আপনার একটা টিক চিহ্ন সাইন করতে বলবে যে এই জিনিসটা ডিলিট হয়ে যাচ্ছে, এটা পার্মানেন্টলি ডিলিট হইতেছে, এটা আপনি আর রিকভার করতে পারবেন না। আপনি যখন ওইটাতে ক্লিক করবেন তখন আপনার ডিলেট বা ক্যান্সেল রিকোয়েস্ট এই অপশনটা অ্যাক্টিভ হবে, এর আগ পর্যন্ত এটা ডিঅ্যাক্টিভ থাকবে। এটা বুঝতে পারছি? এটাকে অফ করে দেন। কথা কি বোঝা গেছে না ঝামেলা আছে? মাথায় ঢুকতেছে সব? আজকে মনে হয় একটু বেশি লোড হয়ে গেছে নাকি? এদিকে তো তিনটা না, সব তো একই জিনিস, ঘুরে ফিরে তো সব একই কাজ করতেছে। আচ্ছা, উনি আমাকে আর্নিং দেখাইতে দিতেছেন আপনাদেরকে, আমি দেখাইতে পারতেছি না। অ্যানালিটিক্সে আসলে কি দেখবেন? অ্যানালিটিক্সে আসলে দেখতে পারবেন যে আচ্ছা আপনার যে ভিডিও কন্টেন্ট গুলো আছে, কোন ভিডিও অনেক ভালো কাজ করতেছে, কোন ভিডিও রিচ কত হয়েছে, আপনার টোটাল ভিউ কত হয়েছে, টোটাল সাবস্ক্রাইবার কত হয়েছে, কোন মিনিটে কি হয়েছে না হয়েছে, লাইভ লাইভ সাবস্ক্রাইবার দেখতে পারবেন, রিয়েল টাইম সাবস্ক্রাইবার এই যে এদিকে দেখতে পারবেন লাইভ কাউন্ট। ওই যে একটা জিনিস দেখেন না, মানুষের যখন 1 মিলিয়ন 2 মিলিয়ন 15 মিলিয়ন কাউন্ট হয়, তখন তারা একটা ডিসপ্লেতে দেখায় দেখায় তারা অনেক হ্যাপি হ্যাপি মোডে থাকে। তো এদিক থেকে হচ্ছে পুরো ডাটাটা আপনি পাবেন যে আপনার চ্যানেলের কি অবস্থা, কি করা উচিত, কি করা উচিত না, কন্টেন্টের কি অবস্থা, অডিয়েন্সের কি অবস্থা। আপনি যদি চান যে আমি একটু মোটিভেশন নেই, যেমন ইউটিউবে কাজ করতে গেলে যেমন ডিমোটিভেট হয়ে যায় মানুষ, কদিন ভিডিও আপলোড করে এরপর আর করে না। তো ইন্সপায়ার যদি হইতে চান তাহলে ইন্সপায়ারেশনে যাবেন, ইন্সপায়ারেশনে গিয়ে দেখবেন যে তারা কি করতেছে না করতেছে, কিভাবে কি হইতেছে, তাদের ইনসাইটের কি অবস্থা, এই বিষয়গুলো জানবেন। ঠিক আছে? আর বেশি যেহেতু লোড হয়ে গেছে, এত কিছু আপনাদেরকে আর দেখাইতেছি না, এগুলো জাস্ট দেখে নিয়ে সাবটাইটেল লাইব্রেরি এডিট কথা বলে দিয়েছি। অডিও লাইব্রেরি যেটা আছে, ফেসবুকের একটা আলাদা সাইড আছে আপনার অডিও রিলেটেড, মানে আপনি ফেসবুকে কিন্তু অডিও, সরি বারবার ফেসবুক পেয়েছে, ইউটিউব, ইউটিউবে কিন্তু আপনি অডিও দিতে পারেন না, মানে কারোর অডিও নিয়ে আরেকজন বসাই দিব এই সিস্টেম কিন্তু নাই, ওদের কপিরাইট ক্লেম করে দেয়। ধরেন আপনি আমার মিউজিক নিয়ে বসাই দিয়েছেন, আমি কপিরাইট ক্লেম করে দেবো। আমি যদি নাও করি, অটোমেটিক ইউটিউব নিজে নিজে আপনারে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনার ইউটিউবে, আরে সরি, ইউটিউব স্টুডিও বা ইউটিউব স্টুডিও থেকে অডিও লাইব্রেরিতে চলে যাবেন। অডিও লাইব্রেরিতে গিয়ে আপনি মিউজিকগুলো খুঁজে খুঁজে বাইর করবেন। ওইদিকে অনেক সুন্দর সুন্দর মিউজিক আছে, আবার অনেক বাজে বাজে মিউজিক আছে, এদিক থেকে আপনি চয়েস করে নেবেন যে আপনার কোনটা ভালো লাগবে। সেটা বুঝতে পারছেন? আসেন কাস্টমাইজেশন, চ্যানেল কাস্টমাইজেশনে যদি যান, এটাই হচ্ছে আমাদের আজকে মেইন শেষ টপিক। এটার পরে আপনারা মুক্তি পাবেন। এদিকে হচ্ছে আপনার যে চ্যানেলটা আছে, চ্যানেলের মেইন যে ইন্টারফেস গুলো আছে, আমি একটা ব্র্যান্ডিংটাকে দেখাই, তারপর আমি বাকি জিনিসগুলো দেখাইতেছি। ব্র্যান্ডিং এ যদি আসেন, আপনার চ্যানেলের একটা কভার ফটো দিতে বলতেছে, পিকচার দিতে বলতেছে, তারপরে বলতেছে ব্যানার ডিজাইন, ব্যানার দিতে বলতেছে, তারপরে বলছে ওয়াটারমার্ক দিতে বলতেছে।
তিনটা জিনিসই আপনারা চিনেন। কিভাবে চিনেন? যেমন এটা হচ্ছে আমার প্রোফাইল বা কভার, আমরা যেটা বলতেছি লোগো, আমরা যেটা বলি প্রোফাইল পিকচার, এদিকেও সেম জিনিস, এদিকে বলতেছে পিকচার। তো প্রোফাইল পিকচার যেটা আছে এটা দিয়ে দিবেন, যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন। ব্যানার ডিজাইন, ব্যানারের জন্য আপনি ঠিক করে ডিজাইন করে নেবেন, সাইজটা জেনে নেবেন, ইউটিউব ব্যানার সাইজ দেখে সার্চ করবেন, চলে আসবে। এরপর হচ্ছে আপনার লোগো ডিজাইন, মানে আপনার যে ওয়াটারমার্ক আছে, আপনার ভিডিও নিচে ওয়াটারমার্ক দেখবেন যে সবগুলো ভিডিও নিচে ছোট করে, ডান দিকে নিচে ছোট করে একটা স্কোয়ার বক্স থাকে, ওটা দিয়ে মাউসটা রাখবেন, দেখবেন সাবস্ক্রাইবেল আউট। একে তো লোগোর কাজ করতেছে, মানে ওয়াটারমার্ক কাজ করতেছে, ওইদিকে নিয়ে যদি আপনি কার্সারটা রাখেন, মানে কার্সরটা রাখেন, ওইদিকে লেখা উঠবে সাবস্ক্রাইব। ঠিক আছে, তো অনেক জায়গা থেকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তো এই জিনিসটা দিয়ে কি করবেন, এদিকে হয় আপনার ছবি দিতে পারেন, বা আপনি যে প্রোফাইলে যে লোগোটা ইউজ করছেন ওই লোগোটা দিতে পারেন, এটা আপ টু ইউ, আপনি কি দিতে চাচ্ছেন। এদিকে অবশ্যই স্কোয়ার সাইজ দিবেন। বিষয়টা ক্লিয়ার? কোন ডাউট আছে? আরে বেচারা বললাম। আচ্ছা, এবার আসেন একটু লেআউটটা একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, লেআউটটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। লেআউট মনোযোগ দিয়ে বুঝলে বাকি সবকিছু এমনি বুঝবেন। লেআউটের বিষয়টা হচ্ছে এই যে প্রথম যে জিনিসটা আছে, প্রথম যে চ্যানেলটা আছে, চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব, বিষয়টা বুঝতে পারছেন? যে আমার এদিকে একটা ভিডিও এড করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এখন, বুঝতে পারছেন? এখন আপনার চ্যানেলে আমি প্রথম গেছি, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করান, আমি জানি না, আপনারা চিনি না আমি। এখন আপনি আমার কি ভিডিও দেখাবেন? আপনি আমার কি ধরেই করবেন যে ভাই আমার কোর্স কিনেন? মার্কেটিং এর হিসাবে আমাদের 4P আছে, ওই 4P রুলস হিসাবে কোনো সময় প্রমোশন আগে হয় না। আপনার আগে বুঝাইতে হবে যে আমি এখন ডিজিটাল মার্কেটার, বা আমি কোর্স করাইতে জানি, আমি এই কোর্সগুলো সার্ভিস দেই। তখন আপনার প্রোফাইলে যদি আমি প্রথম যাই, তখন আপনি কি করবেন, এই জায়গাতে আপনার ডেসক্রিপশন দিয়ে রাখবেন যে হু আর ইউ। ঠিক আছে, আপনি কি করেন, আপনার কাজ কি, আপনি কি বিষয় নিয়ে কাজ করেন, এই বিষয় নিয়ে আপনি একটা ভিডিও অ্যাড করবেন। বুঝতে পারছেন? এরপরে ঠিক নিচের যে জায়গাটা আছে, এদিকে দেখেন ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, মানে আমার যে সাবস্ক্রাইবারটা আছে বর্তমানে, ধরেন আপনি, আপনারা যারা আছেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, এখন আপনাদেরকে কিন্তু আমি ওই জিনিস দেখাবো না যে আমি কি কোর্স করাই, কিভাবে করাই না করাই, কারণ আপনি আগের থেকে জানেন, এই বিষয়টা আপনি জানেন। এখন আপনারা কি দেখাবো, আমি দেখাবো বর্তমানে রিসেন্ট আমার কোন কোর্স চলতেছে, বা কোন অফার আছে, বা বর্তমানে মার্কেটে কি চলতেছে, এরকম একটা ভিডিও আমি আপনারে চ্যানেলের প্রোফাইলে দেখাবো। বিষয়টা ক্লিয়ার? যদি ওইরকম কোনো কিছু হয়, সাবস্ক্রাইবারের জন্য আমি এই জায়গাতে নতুন আরেকটা ভিডিও অ্যাড করব। ক্লিয়ার? এদিকে সবসময় আমরা আপডেট যে ভিডিওটা থাকে ওইটাই আমরা অ্যাড করে রাখি, বা সবচেয়ে মোস্ট ভিউড যেই ইয়েটা থাকে বা ভাইরাল কোনো কন্টেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা এদিকে অ্যাড করি। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এবার আসেন, কিছুক্ষণ আগে আমরা দুইটা প্লে লিস্ট বানাইছিলাম, খেয়াল আছে? একটা বানাইছি ডিজিটাল মার্কেটিং, একটা বানাইছি গ্রাফিক ডিজাইন। এখন এদিকে দেখেন তারা কিছু প্লে লিস্ট করে রাখছে, মানে তারা কিছু স্লট গ্রিড করে রাখছে, আমরা এটা বলি গ্রিড। ফেসবুকে দেখবেন যে আমরা একের পর এক যখন ভিডিও দেখি বা কন্টেন্ট দেখি, এটা আলাদা আলাদা গ্রিড হয়, প্রতিটা আলাদা আলাদা গ্রিড। তো এদিকেও সেম আলাদা আলাদা গ্রিড। তো প্রথম গ্রিডটা কি আছে, ফর ইউ। ফর ইউ বিষয়টা কি, ইউটিউব আপনাকে সাজেস্ট করবে যে আপনি যে বিহেভিয়ারের, মানে আপনার যে বিহেভিয়ার আছে ওই বিহেভিয়ার অনুযায়ী আমার চ্যানেলে যদি কোনো ভিডিও থাকে সেটা আপনাকে সাজেস্ট করবে। ফর ইউ। এটা ক্লিয়ার? এটা হইতে পারে লং ফর্ম ভিডিও, হইতে পারে শর্টস, ইউটিউব শর্টস। এটা ক্লিয়ার? এরপরে দেখেন ভিডিও। ভিডিও কি, এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমি যদি প্লে লিস্ট না করি, ধরেন গ্রাফিক ডিজাইনের আলাদা প্লে লিস্ট, এরপরে ধরেন ডিজিটাল মার্কেটিং আলাদা প্লে লিস্ট না করি, আমি একের পর এক ভিডিও আপলোড করতেছি, সব ভিডিওতে সেভ, মানে এই জায়গাতে এসে সব গড়পড়তা সেভ হওয়া শুরু করবে, কোনো ক্যাটাগরি হবে না, সব ভিডিও। কারণ আপনি ভিডিও আপলোড করতেছেন, সব ভিডিও এসে সেভ হয়ে যেতেছে। এরপর যে শর্টস, মানে শর্টস এর বিষয়টা কি, রিলস আমরা যেটা বলি ফেসবুকে, ইনস্টাগ্রামে যেটা রিলস বলি, এই জায়গায় আমরা এটা বলি শর্টস। এই শর্টস এর বিষয়টা কি, এই শর্টস আপনি যেটাই আপলোড করবেন সব এই সেকশনে আপলোড হয়ে যাবে। এরপর হচ্ছে পাস্ট লাইভ স্ট্রিমিং, আপনি যদি ইউটিউব থেকে লাইভ করে থাকেন ওই লাইভগুলো এই জায়গাতে এসে সেভ হবে। এটা বুঝতে পারছেন? এখন এদিকে যে সিরিয়ালটা আছে না, এস সেম এস সিরিয়ালে আপনার চ্যানেলে দেখান। আমার কথাটা ক্লিয়ার? যে এদিকে যে সিরিয়ালটা আছে ওই সিরিয়ালে প্রথমে আপনার ফিচারগুলো দেখাবে, মানে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো একরকম দেখাবে, সাবস্ক্রাইব না করে থাকলে একরকম ভিডিও দেখাবে। তারপরে ফর ইউ সাজেস্ট করবে, তারপরে ভিডিও দেখাবে, তারপরে শর্টস দেখাবে, তারপরে লাইভ দেখাবে, তারপরে দেখাবে প্লে লিস্ট। তো আমার এগুলোর দরকার নাই, সুন্দর করে এটা ফর ইউ রাখতেছি, ভিডিও রে সুন্দর করে রিমুভ করেন, তারপরে শর্টস থাকুক, লাইভ স্ট্রিমিং যদি করে থাকুক কোনো সমস্যা নাই, আমি এটারে টান দিয়ে উপরে এটারও ডিলিট করে দিই, আপনারা জাস্ট দেখাই দিই, ডিলিট করে দিলাম। অ্যাড সেকশনে আসেন, অ্যাড সেকশনে আসার পরে দেখেন অনেকগুলো অপশন আছে না,
এই অনেকগুলো অপশনের ভিতরে মোস্ট পপুলার ভিডিও যেটা আছে ওইটা হচ্ছে আপনার ইমপ্রেশন যেটা হচ্ছে বেশি, বা ভাইরাল কন্টেন্ট যেটা আছে, বা বেশি ভিউ যেটা আছে ওইটা এদিকে সাজেস্ট করে দিবে। তো ওইরকম কোনো কিছু আমরা করতেছি না, আমরা যেহেতু প্লে লিস্টটা বানাইছি আপনাকে প্লে লিস্টটা দেখাই। সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করেন, ক্লিক করলে বলবে যে আপনি কোন প্লে লিস্টে অ্যাড করতে চাইছেন। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এরটা অ্যাড করতে চাইতেছি, তো কি হইব এই জায়গাতে সুন্দর করে চলে আসছে। এবার ধরেন আবার অ্যাড সেকশনে যাই, অ্যাড সেকশনে গিয়ে সিঙ্গেল প্লে লিস্টে যাই, সিঙ্গেল প্লে লিস্টে গিয়ে এবার গ্রাফিক ডিজাইনের যেটা আছে, আসে না কেন, আসছে, এটা নিলাম, নেওয়ার পর দেখেন সিঙ্গেল আসছে, কিন্তু এবার এতক্ষণ কিন্তু দুইটা একসাথে আসছিল, এখন কিন্তু সিঙ্গেল হয়ে গেছে। এবার দেখেন আমি কি চাই, আমি চাই যে আমার যে ক্লায়েন্টটা আছে সে ঢুকে আমার ভিডিওগুলো দেখুক। এখন ফর ইউ দেখো কোনো সমস্যা নেই, ফর ইউতে যেটা আছে ওইটা দেখো, কিন্তু আমি চাই যে রিলস দেখার আগে আমার ডিজিটাল মার্কেটিং বা আমার কোর্সের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখুক। ধরেন আপনার ইনস্টিটিউটে গ্রাফিক ডিজাইন অনেক ভালো কাজ করতেছে, ঠিক আছে, তখন আমি গ্রাফিক ডিজাইনের উপরের দিকে রাখবেন, কারণ মানুষ আপনারা চিনেই গ্রাফিক ডিজাইন দিয়ে। তো যেহেতু আপনার গ্রাফিক ডিজাইন দিয়ে চিনে, আপনি গ্রাফিক ডিজাইন উপরের দিকে রাখেন, আপনার প্রথমেই ওই ভিডিওটা ক্লিক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে আপনি যেটা রাখার ওইটা রাখেন, যেটা ভালো কাজ করে উপরের দিকে রাখবেন। এবার দেখেন আমি যখন এই সিরিয়ালটা করলাম তখন কি হবে, ধরেন আমি গ্রাফিক ডিজাইনে যে ভিডিওটা আপলোড করবো ওইটা গ্রাফিক ডিজাইনে এসে সেভ হবে, যেটা আমি ডিজিটাল মার্কেটিং সেভ করব মানে পাবলিশ করবো ওইটা ডিজিটাল মার্কেটিং এসে সেভ হবে। যদি নিচে আরো প্লেলিস্ট থাকে ওই প্লেলিস্টে এসে সেপারেটলি সেভ হবে। তো কোনো মানুষ যদি চায় যে আমি এই প্লেলিস্টটা ধরবো, ধরেন গ্রাফিক ডিজাইন প্লেলিস্টটা ধরবো, সে শুধু গ্রাফিক ডিজাইনই করবে, গ্রাফিক ডিজাইনের ক্লাস করবে। সে যদি চায় ডিজিটাল মার্কেটিং করবো, সে ডিজিটাল মার্কেটিং শুধু ভিডিওগুলো পাবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা সুন্দর করে একটু গ্রিড সাজানো আর কি, তেমন আর কোনো কিছুই না। এই জিনিসটা একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে কাজ করবেন, হ্যাঁ, এই ফিচারের বিষয়টা যেটা আছে খুব মনোযোগ দিয়ে কাজ করবেন। বেসিক ইনফরমেশন তো আমরা কাজ করছি, কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা একটা জেনারিক ডেসক্রিপশন করে রাখতে পারি, যে আমার প্রতিটা ভিডিওতে সেম ডেসক্রিপশন যাবে, এদিকে একটা ডেসক্রিপশন লিখে দেন, সাথে যদি আপনি অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান ওই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে দেন, জাস্ট ডেসক্রিপশনটা লিখে দিবেন, সব জায়গায় এই জিনিস যাবে। আসেন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, আপনাদের যতগুলো লিঙ্ক আছে আপনি চাইলে এই লিঙ্কগুলোর এদিকে কানেক্ট করতে পারেন। এই লিঙ্কগুলো কই প্রকাশ করবে, এই লিঙ্কটা হচ্ছে আপনার কভার ফটো যেটা আছে কভারের ডান দিকে ছোট করে চিকন করে আপনার যে আইকনগুলো দিতেছেন বা যেই নামগুলো লিখতেছেন ওই লিঙ্ক অনুযায়ী যে আইকনগুলো আছে কোম্পানির ওই আইকনগুলো দিয়ে শো করবে। ওই লিঙ্কগুলোর যদি কার্সর নেয়, কার্সর নিয়ে ক্লিক করলে ওই লিঙ্কে কনভার্ট করে রিডাইরেক্ট করে আপনার প্রোফাইলে নিয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? কন্ট্যাক্ট মেইল, কন্ট্যাক্ট মেইলের ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে মেইলটা অ্যাক্টিভ আছে বা আপনার যদি কোনো প্রফেশনাল মেইল থাকে ওই মেইলটা আপনি এদিকে দিয়ে দিবেন, যাতে আপনার সাথে যদি কেউ এমন যদি হয় যে আপনার সাথে কেউ কোলাবোরেশন করতে যায় বা কোনো কোম্পানি চায় যে আপনার স্পন্সরশিপে নিতে, যাতে আপনার এদিকে মেইলটা পায়। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আসেন, এটা দরকার নাই, এগুলো করে নিয়েন। এখন দেখেন আমি সবকিছু করলাম, সবকিছু করে আমি সুন্দর করে কন্টিনিউতে টিপ দেই, যা কিছু করছি সব শেষ। সুন্দর করে দিতে পাবলিশে ক্লিক করবেন। বিষয়টা বুঝতে পারছেন? পাবলিশে ক্লিক করতে ভুলেন না। কোনো কিছু মানে এই জায়গা পর্যন্ত কোনো কিছু জানার আছে? সবকিছু বুঝতে পারছেন? আমার মেইন কিন্তু আজকে আসলে যে আপনার ইউটিউব ডে, ওইটি দেখানোর দরকার ছিল, দেখাই দিচ্ছি। ইউটিউবটা ভালো করে বুঝতে হবে। কোনটা? আর্নিং তো আমার আগে দিয়েছেন। আরে ঘুরে ফিরে সব আর্নিং দিয়ে থাকে। আর্নিং আগে ভিডিও টিডিও আপলোড করেন, এরপর আপনারা দেখাবো আর্নিং। আর্নিং এর সিস্টেমটা হচ্ছে যে আপনি মূলত এদিকে আপনার এই যে দেখেন, আপনার এদিকে বলেছে যে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, 40,000 আপনার ওয়াচ টাইম, হ্যাঁ ওয়াচ টাইম থাকতে হবে, ওয়াচ আওয়ার থাকতে হবে 40,000, আর রিলস এর ভিতরে 10 মিলিয়ন আপনার ভিউ থাকতে হবে। এটা বুঝতে পারছেন? সরি, 60,000 ওয়াচ টাইম, আমি একটু বেশি বেশি দেখি আর কি। 60,000 ওয়াচ টাইম থাকতে হবে, আর হচ্ছে আপনার রিলস এর ভিতরে আপনার 10 মিলিয়ন ভিউ থাকতে হবে। হ্যাঁ বলেন, 10 মিলিয়ন। বিষয়টা ক্লিয়ার? এটা যদি আপনি ফিল আপ করতে পারেন, আপনার চ্যানেলটাকে তারা রিভিউতে নিবে, রিভিউতে নেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি এখন এলিজেবল, এরপরে আপনার যে ভিডিওগুলো দিবেন ওই ভিডিওগুলোর উপরে তারা অ্যাড চালাবে। দেখেন এদের কি কি ধরনের অ্যাড তারা চালাইতে পারে, ওয়াচ পেজ অ্যাডস, শর্টস ফিজ অ্যাডস, ই সুপারস, এরপর হচ্ছে মেম্বারশিপ করতে পারেন, শপিং করতে পারেন, সামথিং হ্যানতেন অনেক কিছু করতে পারেন। এরপর চ্যাট এন্ড সাপোর্ট, কপিরাইট ম্যাচ টুলস, মানে এই যে কপিরাইট ম্যানেজার আর কি, কপিরাইট ম্যানেজার এদিকে একটা পার্ট আছে যেটা নিয়ে আমরা পড়ালেখা করি না, এটা দিয়ে আমরা দরকার নাই, যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা এটা নিয়ে পড়ালেখা করে। টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে পারেন,
কমিউনিটি ফলোয়ার্স এইগুলো অন করে রাখতে পারেন, এগুলা তো তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না। কাজ করেন এমনি আর্ন করা শুরু করবেন। এবার বলেন কোনো কিছু জানার আছে? আমার যা জানার ছিল শেষ। প্রিভিয়াস ক্লাসে কোনো সমস্যা আছে? এখনো হয় নাই? এরপর ট্রাই করছিলেন? আরেকবার সুযোগ করে একটু দেখেন। আচ্ছা সমস্যা নাই, একটু আরেকটু কম্পিউটারের কাছাকাছি যান স্যার, গিয়ে একটু প্র্যাকটিস মানে ট্রাই করেন। কম্পিউটারের সাথে ভাব ভালোবাসা না থাকলে দেখা যাবে যে কম্পিউটার আপনার আর সাহায্য করতেছে না। তো আপনাদের কি ক্লাস আজকে শেষ করব? ধন্যবাদ সবাইকে।